কড়া শাস্তি, যে শাস্তিতে আয়ন কাঁদবে, হাত পা ছড়িয়ে ছিড়িয়ে বাচ্চাদের মতো কাঁদবে, তাহলে হয়তো প্রিয়র মনের প্রশান্তিটা ফিরে পাবে। এবার আর আয়নের কথাই বলবে না, একদম না। মনকে স্থির করে ফেললো প্রিয়। কি হলো বল, কথা বল সোনা, আমি কিছু জানতে চাইছি। প্রিয় আয়নকে মৃদু ধাক্কা দিয়ে মুখটা ঘুরিয়ে ফেললো অন্যদিকে। না বাসি না, আমি তোমাকে কেন ভালোবাসবো? ভালোবাসার মতো কিছু করেছো তুমি? শুধু ধোকা ছাড়া কি পেয়েছি বলো? বলছো না কেন এখন? আয়ন হঠাৎ প্রিয়কে ছেড়ে উঠে দাঁড়ালো। এই মুহূর্তে আয়নের মুখ দেখে যে কেউ বলতে পারবে প্রিয়র জবাবে যে আয়ন সন্তুষ্ট না। মনটা আজ ভেঙে গেল আবার। আর তা ভাঙতে সাহায্য করেছে প্রিয় নিজে। প্রিয়কে বোঝানোর মতো আর কোনো কথা নেই আয়নের কাছে। তাই আয়ন অনেক শান্ত কণ্ঠে প্রিয়র মাথায় হাত রেখে বলল, শুনেছি স্ত্রীর জন্য করা স্বামীর দোয়া নাকি কবুল হয়, তাই আজ আমিও তোকে দোয়া করে দিলাম, আল্লাহ যাতে তোকে খুব শীঘ্রই বিধবা করে দেয়, আর আমার থেকে তোকে মুক্ত করে দেয় একবারের জন্যই। এটা বলে আয়নার এক মুহূর্তও দাঁড়ালো না, বড় বড় পা ফেলে চলে গেল এখান থেকে। প্রিয় কি কর্তব্য বিমূর হয়ে গেল। আয়ন এটা কি বলে গেল? ও কখনো এটা চাওয়া তো দূরে থেকে কল্পনাও করেনি। না চাইতেও প্রিয়র চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। অচেনা ভয়ে বুকের ভেতরে কেমন কুকড়ে যেতে লাগলো। সত্যি কি আল্লাহ কবুল করে নিবে এই দোয়া? সেদিন প্রিয়কে ওই বাসায় রেখে আয়ন চলে আসে নুরভিলায়। আর এসে সবাইকে জানায় প্রিয়কে খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণটা ছিল আয়ন সেই অচেনা ব্যক্তিটিকে বোঝাতে চাইছিল তার প্ল্যান সাকসেসফুল হয়েছে। প্রিয় আবার আয়নকে ছেড়ে পালিয়েছে। আয়ন আর প্রিয় সম্পর্কে আবার ফাটল ধরেছে। আয়ন খুব ভালো করেই বুঝতে পারছে অচেনা ব্যক্তিটি হয়তো তার আশেপাশেই আছে। কারণ ওরার দিনেশের মাঝের কথা বাহিরের কেউ শোনা পসিবল না। তার মানে কাছের কেউ তো আছে যে চায় না আয়ন আর প্রিয় একসাথে থাকুক। তাই বারবার শুধু ওদের মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি করছে। তাকে সামনে আনার জন্যই আয়ন প্রিয়র গায়েব হওয়ার কথাটা নিজেই ঢোল পিটিয়েছে। প্রিয়কে বাসায় রেখে গত কয়েকদিন প্রিয়র সাথে কোনো যোগাযোগ করেনি। প্রিয়কে কিছুটা সময় একলা ছেড়ে দিয়েছে আয়ন ভাবার জন্য। অনেক সময় কাছে থাকার চেয়ে দূরে গিয়ে ভালোবাসার অস্তিত্ব জানানো যায়। আয়ন তাই করছে। তবে প্রতিনিয়ত প্রিয়র খবর নিচ্ছে আয়ন। প্রিয় না জানলেও আয়ন জানে প্রিয় কি করছে না করছে। তাই আজ সকালে যখন প্রিয় জ্ঞান হারিয়ে ফেলে, তখন আয়ন আর কিচ্ছু না ভেবে প্রিয়কে বাসায় নিয়ে আসে। আয়ন জানতো এতে অনেকের প্রশ্নের সম্মুখীন হতে হবে, কিন্তু আয়নের চিন্তা আপাতত সেদিকে না। সবাইকেও কিছু না কিছু বলে সামলিয়ে ফেলবে, কিন্তু এই তেড়া মেয়ে জ্ঞান ফিরে যখন আয়নকে সামনে দেখতে পাবে তখন কি করবে আয়ন তা ভেবেই টেনশন করছে। গরম শেষ হয়ে হালকা শীতের প্রকোপ পড়ছে মাত্র। এসির কারণে রুমটা কেমন হিম শীতল হয়ে গিয়েছে। আয়ন তাই এসিটা বন্ধ করে রুমের জানলার পর্দাগুলো সরিয়ে দিল। পরিবেশ ঠান্ডা বলে রুমটিতেও হালকা হালকা ঠান্ডা বাতাস প্রবেশ করে শীতলতা বজায় রাখলো। রুমটি দক্ষিণের দিকে মুখ করা বলে রুমটিতে সহজেই বাতাস চলাচল করতে পারে। আয়ন ব্যালকনিতে দাঁড়িয়ে অনেকদিন পর একটা সিগারেট ধরালো। আজকাল খাওয়া হয় না তেমন প্রিয়র জন্য, কিন্তু আজ খুব ইচ্ছে জাগলো মনে, তাই চাওয়াটা সাথে সাথে পূর্ণ করে ফেললো। আয়ন জানে প্রিয় জেগে থাকলে আরো রাগ করতো এটা নিয়ে। এমনি আজকাল মেয়েটি রাগ নাকে ডগায় নিয়ে ঘোরে। আজকাল এই মেয়ের রাগে এত কেন যে ভয় লাগে আমার আল্লাহই জানে। এ কেমন প্রেমে পড়েছি আমি। এমন একটা পিচ্ছি মেয়ে যেদের কাছে বারবার নত হতে হয় আমাকে। মানুষ বলে বিয়ের পর নাকি প্রেমের গতি কমে যায়, আকর্ষণ কমতে থাকে দুজন মানুষের। কিন্তু কিছু প্রেম আছে যা ভোলার না। প্রেমের স্বাদের তৃপ্তি যেন সহজে মেটে না, বরং উঠতি বয়সে প্রেমের স্বাদের জন্য যেমন মনটা মারিয়া হয়ে ওঠে, তেমনই ইচ্ছা জাগে একসময় প্রৌঢ় বয়সেও। তখন মানুষ আবার নতুন করে প্রেমে পড়ে। প্রেম বরাবরই চক্ষু লজ্জাহীন হয়। সমাজ পরিবার কিছু যেন দেখেও দেখে না। তাই তো আজকাল দেখা যায় একজন যথেষ্ট বয়স্ক মানুষ তার মেয়ের বয়সী নারী প্রেমেও পড়তে দ্বিধা করে না। কারণ মানুষ বারবার তার মন আর শরীরের চাহিদার কাছে ব্যর্থ। বলে না, শরীর বুড়ো হয় কিন্তু মন, সে তো এখনো যেন সতেজ সেই যুবক বয়সের মতোই। এত ইচ্ছা চাহিদা যে কোনো বয়সেও জাগতে পারে, যেমন আমারও জেগেছিল এই মেয়েটিকে দেখে অনেক বছর আগে। তখন হয়তো প্রেমে পড়ার মতো তেমন কিছুই ছিল না এই মেয়েটির মাঝে, তবুও যেন এক শক্ত বাঁধনে আমি ওর সাথে জড়িয়ে গিয়েছিলাম। কিন্তু ভুল শুধু এতটুকুই ছিল, আমার প্রেমের তাপ আমি ওর উপরে পড়তে না দেওয়া। যদি দিতাম তাহলে হয়তো আমাদের জীবন একটু অন্যরকম হতো। লোকে সত্যিই বলে জীবনে কিছু কথা থাকে যা সহজে কাউকে বলা যায় না। বলতে পারলে হয়তো জীবন অন্যরকম হতো। মনের ভিতরের কষ্টগুলো কাউকে প্রকাশ করা যায় না। লতার মতো বেড়ে ওঠা অনুভূতিগুলো একসময় যত্নের অভাবে যেমন নুইয়ে যায়, ভালোবাসাটা তেমনি। একে যত যত্ন করা হবে তদের বিস্তৃতি বেড়ে সুগন্ধ ছড়িয়ে দেবে। কিন্তু একটু অবহেলার অযত্ন হাজার বছরের ভালোবাসা চোখের পলকে যেন হারিয়ে যায়। আমি হারাতে চাই না প্রিয়। আমি আমার শেষ বয়সও তোকে আঁকড়ে ধরে বাঁচতে চাই। আমি প্রৌঢ় বয়সেও তোর প্রেমে দ্বিতীয়বার পড়তে চাই। আমাকে হারাতে দিস না প্রিয়, আমাকে বাঁচতে দে একটু।
প্রিয়র জ্ঞান ফিরলে নিজেকে আয়নের রুমে আবিষ্কার করে। ওর আর বুঝতে বাকি থাকে না কে ওকে এখানে এনেছে। কিন্তু আয়ন যেমন ভেবেছিল, প্রিয় তেমন কোনো রিয়াকশন করলো না, বরং চোখ বুলিয়ে পুরো রুমটা একবার দেখে নিল। হাজার মুখে চাই বলুক, প্রিয় জানে কয়দিন এই রুমটি আর এই রুমের মানুষটিকে প্রিয় খুব মিস করেছে। কখন কিভাবে প্রিয় নিজেও জানে না। আয়নের বাঁধনে নিজেকে বাঁধিয়ে ফেলছে, যা এতদিন আয়নের কাছ থেকেও বুঝেনি প্রিয়। কিন্তু আয়ন থেকে দূরে গিয়ে খুব ভালো করে উপলব্ধি করতে পেরেছে এই শয়তান ফাজিল নির্দয় মানুষটিকে প্রিয় মন প্রাণ উজাড় করে ভালোবেসে ফেলেছে। থাকতে পারবে না এখন আর আয়নকে ছাড়া। এতদিন পর নিজের রুমে এসে প্রিয় অনেক খুশি। এখানে যেন একটা প্রশান্তি আছে। রুমের প্রতিটি জিনিসে আয়নের স্পর্শ অনুভব করছে প্রিয়। পুরো রুম জুড়ে যেন আয়নের শরীরে ঘ্রাণ ছড়িয়ে আছে। রুমে আয়ন নেই, তবু যেন সবকিছুতে আয়নকে খুঁজে পাচ্ছে প্রিয়। চোখ দুটো বন্ধ করে এই বেডের উপরে আধো হেলান দিয়ে আয়নের অস্তিত্বের অনুভূতি ফিল করছে। আয়ন ব্যালকনি থেকে এসে দেখে প্রিয় জেগে গিয়েছে। প্রিয়কে শান্ত দেখে আয়নও একটু রিল্যাক্স হলো। কিছু না বলে রুম থেকে চলে গেল প্রিয়র জন্য কিছু খাবার আনতে। কিন্তু নিচে এসে দেখে আরেক এলাহি কাণ্ড। মোহিনী ফুপুর সাথে তিয়াসের ঝগড়া চলছে। আর ঝগড়ার কারণ হলো নীলিমা। মোহিনী ফুপু নীলিমাকে তিয়াসের বউ বানাতে চায়, কিন্তু তিয়াস এক কথায় না বলে দেয়, কারণ ও দিশাকে ভালোবাসে। দিশার কথা শুনে মোহিনী তেলে বেগুনে চলে ওঠে। দিশাকে তার একদম পছন্দ না। এক তো প্রিয়র বান্ধবী, তার উপর দিশার বাপ সামান্য একটা কোম্পানিতে জব করে মাত্র। তার মানে মেয়ের বাড়ির লোক ফকির, আর এই ফকিরের মেয়েকে সে কিছুতেই পুত্রবধূ বানাতে রাজি না। তাই সে তিয়াসকে দিশাকে ভুলে যেতে বলে আর নীলিমাকে বিয়ে করতে বলে, কারণ নীলিমা বড়লোক পাওয়ার একমাত্র মেয়ে। তার মানে বিয়ের পর সব তিয়াসেরই হবে। এসব তিয়াসের কপাল খুলে যাবে। তাকে আর আয়নের কোম্পানিতে জব করতে হবে না, বরং নিজেই এমন একটা অনেক বড় কোম্পানির মালিক হয়ে যাবে। এত বড় সুবর্ণ অফার কোনো কাঁধাই মানা করতে পারে। তবে মোহিনী এত পাগল না। সোনার ডিম্বারা মুরগিকে ছেড়ে এই ফকিরের মেয়েকে তিয়াসের জীবনে কিছুতেই আসতে দেবে না। তার জন্য যা কিছু করার করবে। তিয়াস নিজের মাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু মোহিনী ফুপু তিয়াসের কোনো কথাই শুনতে রাজি না এই মুহূর্তে। আয়নের মাথা কাজ করছে না, মনে মনে বিড়বিড় করতে লাগলো। কাল পর্যন্ত যে মেয়ে আমার পিছনেই করতো, আজ সেই মেয়েরই প্রস্তাব চলছে আমার এই ভাইয়ের সাথে। একদিকে সারা, আরেকদিকে নীলিমা। এরা কি আমার ভাইদের ছাড়া আর কাউকে চোখে দেখে না? অয়ন মনে হয় বুড়ো বয়সে এরা তো তালাক করেই ছাড়বে। আল্লাহ, আমাকে রক্ষা করো এদের হাত থেকে, আল্লাহ গো। লন্ডন শহর, এটা যেন একটা স্বপ্নের মতো। বিশ্বের অন্যতম একটা ব্যস্ত বাণিজ্য নগরের মধ্যে লন্ডন অন্যতম। এই শহরে সব কিছুই অনেক ব্যয়বহুল, তবুও এখানকার লোকজন খুব স্বাচ্ছন্দ্যেই এই শহরে বসবাস করছে। প্রতি বছর হাজার লোকের পদধূলি পড়েই লন্ডন শহরে, শুধু ভ্রমণের উদ্দেশ্যে। আজ তিতির ও দীনেশও পৌঁছালো এই স্বপ্নের নগরীতে। ইমিগ্রেশন পার করেই তিতির ও দীনেশ বাইরে বের হয়ে ওদেরকে নিতে আসা গাড়ির জন্য অপেক্ষা করতে লাগলো। কিন্তু এই এতটুকু সময় তিতির পুরো শরীর কেঁপে উঠল, কারণ লন্ডনে এখন হাড় কাঁপানো শীত। দীনেশ তিতিরকে আগেই বলে দিয়েছিল, তাই তিতিরও গরম কাপড় পরে আসে। কিন্তু তিতির এই গরম কাপড় লন্ডনের শীতকে নিয়ন্ত্রণ করতে পারছে না, তাই শরীরে তাপমাত্রা কমতে লাগলো হঠাৎ। আর তিতির শরীরে ঠান্ডা পরিবেশকে নিজেকে মানাতে পারছে না। তিতিরের ফর্সা মুখটি লাল হয়ে গেল, ঠোঁটগুলো কাঁপতে লাগলো, মনে হচ্ছে দাঁতে দাঁত লেগে যাবে। হাতের মোজোগুলোতে মুখ দিয়ে ফু দিয়ে বারবার গরম করার বৃথা চেষ্টা করছে, কিন্তু কাজ মনে হয় কিছুই হচ্ছে না। আসলে আগের বছরের তুলনায় এবার শীত বেশি, তাই এখানকার শীতের টেম্পারেচার আগের তুলনায় অনেক বেশি, তাই হয়তো তিতিরের এত কষ্ট হচ্ছে। দীনেশ তার ড্রাইভারের সাথে এতক্ষণ ফোনে কথা বলছিল, কতক্ষণ লাগবে তার আসতে জানতে। ফোন রেখে তিতিরের দিকে তাকিয়ে দীনেশ আটকে উঠল, কারণ তিতিরকে স্বাভাবিক লাগছে না। তিতির যেন জমে যাচ্ছে। দীনেশ তিতিরের কাছে এসেই জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার, এমন করছো কেন? তিতির কাবা কাবা কণ্ঠে দীনেশকে জিজ্ঞাসা করলো, স্যার, আমারই কি ঠান্ডা লাগছে নাকি আসলে এখানে অনেক বেশি ঠান্ডা? না, এখানকার শীতের মাত্রা বাংলাদেশ থেকে একটু বেশি। তবে এবার নাকি গত কয়েক বছর রেকর্ড ভেঙে ফেলেছে। এবারের মতো শীত কোনোবার হয়নি। দেখো না, চারপাশের লোকজন একদম উপর নিচ পর্যন্ত ঢেকে বের হয়েছে। দীনেশ একটু চিন্তিত চোখে তিতিরের দিকে তাকালো। এবার, তোমার কি খুব বেশি সমস্যা হচ্ছে দিদি? তার মানে আমিও ফকির হলাম আর দেশেও আকাল এলো? মানে কি সব বলছো? তুমি ঠিক আছো তো, নাকি মাথা ঠান্ডা গেছে? মানে বোঝেন না, এত বছর রেকর্ড ভাঙতে মন চায়নি শালাই শীতের। যেই না শুনেছে আমি আসবো তাতেই বেড়ে গেল। এত দরদ আমার জন্য, যত সব গাঁজাখুরি কারবার। দীনেশ তিতিরের কথায় হাসবে নাকি অবাক হবে বুঝতে পারছে না। ও শুধু বিমুখ হয়ে তিতিরের দিকে তাকিয়ে আছে। এভাবে ক্যাবলা কান্তের মতো তাকিয়ে না থেকে কিছু একটা করুন।
আমার শরীর হঠাৎ করে এত ঠান্ডা নিতে পারছে না, আমার প্রচন্ড ঠান্ডা লাগছে। দিনেশ তিতিরের অবস্থা দেখে তাড়াতাড়ি ব্যাগ থেকে আরো একটা লং কোট বের করে তিতিরকে পরিয়ে দিয়ে এক হাতে টেনে নিজের সাথে জড়িয়ে ধরল। স্যার, আপনার ঠান্ডা লাগছে না? তিতিরও দিনেশের বুকে মুখ লুকিয়ে কথাটি বলল। না, আমার কোনো সমস্যা নেই, আমার এটা সহ্য করার অভ্যেস আছে। তখনই ওদের নিতে আসা গাড়িটি এসে দাঁড়ালো সামনে। দিনেশ ড্রাইভারকে ব্যাগগুলো তুলতে ইশারা করে তিতিরকে নিয়ে গাড়িতে উঠে বসলো। তিতিরকে নিজের সাথে তখনও জড়িয়ে ধরে নিজের শরীরের সব উষ্ণতা দেওয়ার চেষ্টা করছে দিনেশ। তিতিরও আজ কোনো শব্দ না করে একটা ছোট বিড়াল ছানার মতো দিনেশের বুকের সাথে লেপ্টে আছে। হয়তো শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য ও নিজেও দিনেশকে জড়িয়ে ধরে আছে। হোটেল 55-এ দিনেশের বুকিং ছিল। এখানে দুটো রুম আগে থেকেই তাদের জন্য বুকিং করা ছিল, তাই হোটেলে এসেই চাবি নিয়ে সোজা যে যার রুমে চলে গেল। দিনেশ তিতিরকে কিছুক্ষণ বিশ্রাম নিতে বলে চলে গেল, রাতে ডিনারে দেখা হবে বলে। রুমে তাপমাত্রা কিছুটা গরম হওয়ার কারণে কিছুটা হলেও তিতির স্বস্তি ফিরে পেল। ফ্রেশ হয়ে তিতির কম্বলের ভেতরে ঢুকে পড়ল। লং জার্নি আর এত ঠান্ডা পরিবেশে চোখ বন্ধ করার সাথে সাথে ঘুমের রাজ্যে হারিয়ে গেল তিতির। রাত 8টায় দিনেশ তিতিরের রুমের সামনে দাঁড়িয়ে আছে। কখন ধরে দরজা ধাক্কাচ্ছে, অথচ ভেতর থেকে কোনো সাড়া নেই। ফোন দিবে তারও পথ খোলা রাখেনি, কারণ তিতিরের ফোন বন্ধ। হোটেলে কর্মরত একজন স্টাফকে দিয়ে ডুপ্লিকেট চাবি এনে তিতিরের রুমে প্রবেশ করলো দিনেশ। রুমটি এখনো অন্ধকারাচ্ছন্ন, শুধু পর্দাগুলোর ফাঁকে ফাঁকে বাইরের কিছু আবছা আলো ঘরটিতে প্রবেশ করছে। দিনেশ বিছানায় তাকিয়ে দেখে তিতির কম্বল বেছে গভীর ঘুমে ডুবে আছে। দিনেশ মনে মনে হেসে দিল। কি ঘুম কাতুরি মায়েরি, এত ডাকাডাকি করে ঘুমটা ভাঙাতে পারলাম না। তিতিরকে এভাবে দেখে হঠাৎ কি যেন হলো দিনেশের। তিতিরের পাশে বসে আলতো করে ওর মুখে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিল খুব সাবধানে। দিনেশ তিতিরকে দেখে যাচ্ছিল। ওর ঘুমের জন্য ফুলে ওঠা গোলাপি ঠোঁটগুলো লাল হয়ে যাওয়া গাল দুটো খুব করে কেন যেন টানছিল দিনেশকে। মনের মধ্যে তিতিরকে আরো একটু স্পর্শ করার চাহিদা জেগে উঠল। নিজের ইচ্ছেকে প্রশ্রয় দিতে টুপ করে তিতিরের গালে একটা চুমু দিয়ে দিল দিনেশ। এতে তিতির একটু নড়ে ওঠে এবং সোজা হয়ে হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছিল। তিতিরকে বাচ্চাদের মতো ঘুমোতে দেখে দিনেশও মুচকি হেসে ওর পাশে শুয়ে পড়ল। দিনেশ নিজের ইচ্ছাকে আরো একটু প্রশ্রয় দিয়ে খুব ধীরে তিতিরের নরম ঠোঁট দুটি পুরো আঙুলে স্পর্শ করলো। ওর খুব লোভ হতে লাগলো। তিতিরের ঠোঁটের উপর ক্রমশ ওর হাতে স্পর্শ বাড়তে লাগলো। তিতির মরার মতো ঘুমাচ্ছে, ওর কোনো হুঁশই নেই। দিনেশ নিজের লোভটাকে সামলাতে না পেরে আরো নিজের ইচ্ছাটাকে প্রশ্রয় দিয়ে দিল। নিজের শরীরটাকে টেনে তিতিরের শরীরের উপরে এনে তিতিরের ঠোঁটগুলো আলতো করে ছুঁয়ে দিল নিজের ঠোঁট দিয়ে। কিন্তু এতেও তিতির নড়ছে না। দিনেশ খুবই অবাক হলো। আচ্ছা, এটা মেয়ে নাকি অন্য কিছু? একে কে ঘুমের মধ্যে রেপ করলে তো বুঝতে পারবে না। দিনেশ বুঝতে পারলো ওর অনৈতিক ইচ্ছার সাথে ও দেহের চাহিদাও বাড়ছে তিতিরকে এইভাবে দেখে, যা একদম অশোচনীয়। এভাবে ঘুমে থাকা একটা মেয়ের সুযোগ নেওয়া কাপুরুষতার লক্ষণ। তাই কিছুক্ষণ পর দিনেশ নিজেকে নিজেই থামিয়ে দিল। স্টপ দিনেশ, আর সাহসিকতা দেখাস না। এই মেয়েটি তোর, আর নিজের জিনিসকে চুরি করে আদর করা ব্যাড ম্যানার্স। তিথি জানতে পারলে কপালে মা হেঁটে চড়বে। এমনি এমনি কয়েকদিনে বাঘিনী রূপ ধরেছে। দিনেশ আস্তে করে নিজের শরীরটা সরিয়ে ফেল তিতিরের উপর থেকে। তিতিরের পাশে এক হাতে ভর দিয়ে শুয়ে তিতিরকে ডাকতে লাগলো দিনেশ। রাতে ডিনার করতে একটা টার্কিশ হোটেলে এলো ওরা। হোটেলে সবকিছু ভালো লাগলেও এখানকার মেয়ে ওয়েটারদের পোশাকে কোনো শালীনতা ছিল না। এই শীতেও হোটেলের ভেতরে গরম পরিবেশ থাকে, মেয়েরাও অনেক খোলামেলা পোশাক পরেই কাস্টমারদের অর্ডার নিচ্ছে। তিতিরের ব্যাপারটা একদম ভালো লাগলো না। ও নিজেরই খুব লজ্জা লাগছে মেয়েগুলোকে দেখে। তাছাড়া মনের মধ্যে একটু খুঁত হতে লাগলো। এই শর্ট ওয়েস্টার্ন ড্রেস পরা মেয়েদের দিকে দিনেশ তাকাচ্ছে কিনা তা জানতে বারবার আর চোখে দিনেশের দিকে তাকাচ্ছে তিতির, কিন্তু কিছুই বুঝতে পারছে না। দিনেশ খুব মনোযোগ দিয়ে মেনু দেখছে। তিতিরের মন খুশি হয়ে গেল। যতটা খারাপ ভেবেছে দিনেশকে ততটা না। এই বেসরো মেয়েগুলো দিকে একবারও তাকায়নি দিনেশ। যাক, বাঁচা গেল। তিতির খুশি হয়ে টেবিলের উপর থেকে গ্লাসটি হাতে নিয়ে পানি খেতে নিলে দিনেশের কথায় বিষম খেয়ে পানি সব মাথায় উঠে যায়। দিনেশ তাড়াতাড়ি ওর কাছে এসে পিঠে হাত বুলিয়ে মাথায় কয়েকটা থাপ্পড় মারে। আরে ওকে তিতির? তিতির কোনো রকমে মাথা নেড়ে হ্যাঁ বলে। আসলে দিনেশ তিতিরের সব কিছুই লক্ষ্য করছিল। মেয়েগুলোকে দেখে যে তিতির অস্বস্তি ফিল করছে, সাথে ইনসিকিউর, তা দিনেশ খুব ভালো করেই বুঝতে পারছে। তাই তিতিরকে উদ্দেশ্য করে বলছিল, এভাবে আর চোখে থেকে কোনো লাভ নেই। এসব ছোট পোশাক পরা মেয়েগুলো আমাকে কোনোভাবে আকর্ষণ করতে পারবে না। তাছাড়া এরা শুধু ব্রার প্যান্টি পরে আসলেও আমার ভেতরে কোনো রিয়াকশন আসবে না, শুধু তোমাকে ছাড়া। তুমি যদি পরে আসো তাহলে অন্য কথা। তাছাড়া আমি এসব পোশাকে শুধু তোমাকেই কল্পনা করি, অন্য কোনো নারীকে না। বেচারি তিতির পানি খাচ্ছিল। দিনেশের বেলাগাম কথায় বেহুশ হয়ে যেতে মন চাইছিল ওর। রাগ তো উঠছিল দিনেশের উপর, কিন্তু তার সাথে ভীষণ লজ্জাও চোখে ধরল। এখান থেকে পালাতে পারলে হয়তো বেঁচে যেত, তা না হলে এই লোক তিতিরকে লজ্জা দিয়ে একদিন সত্যিই মেরে ফেলবে।
লজ্জাহীন মানুষ বলে কি এই লোক নাকি আমাকে এসব রূপে কল্পনা করছে। ছি। পুরো ডিনারের সময় দিদির আর চোখ তুলে তাকাতে পারল না দিনেশের দিকে। ওর ভীষণ লজ্জা লাগছিল আজ দিনেশের সাথে বসে থাকতে। দিনেশও আর কিচ্ছু বলল না, বরং তিতির লাল হয়ে যাওয়া গাল দুটো দেখেই বুঝে গেল সব। ডিনার করেই তিতিরকে সাথে নিয়ে এখানকার কয়েকটা শপিং মলে ঘুরে তিতিরকে শীতের আরো বেশ কিছু পোশাক কিনে দিল দিনেশ। তিতির অবশ্য কিছুই নিতে চায়নি, কিন্তু দিনেশ ধমক দিয়ে চুপ করিয়ে দিল, কারণ এখানে শীতের প্রকোপ হয়তো আরো বাড়বে। আর তুষার বৃষ্টিপাত হলে তো কথাই নেই। শপিং মল থেকে বের হয়ে দিনেশ তিতিরকে নিয়ে গেল সোজা টেমস নদী দেখাতে। সন্ধ্যার পর বিভিন্ন আলোকসজ্জায় সজ্জিত হয়ে ওঠে এই নদী। এটাকে লন্ডনের হৃৎপিণ্ডও বলা হয়। এই নদীতে ছোটখাটো অনেক জাহাজ পাশে। দিনেশও ছোট একটা জাহাজে তিতিরকে নিয়ে উঠে পড়ল। অবরূপ সুন্দর যে ভরপুর টেমস নদী, এর চারপাশে বিরাজ করছে নগর সভ্যতা। পুরো লন্ডন যেন দেখা যায় টেমস নদী দিয়ে একবার ঘুরলে। একবার পুরো টেমস নদী চক্কর দিয়ে পুরো লন্ডন শহর দেখে তিতির ও দিনেশ আবার ফিরে এলো হোটেলে। কাল সকাল 10টার মধ্যে তিতিরকে রেডি থাকতে বলে যে যার রুমে চলে গেল। আবার তিয়াস ও দিশা বসে আছে একটা রেস্টুরেন্টে। দিশা ফ্যাঁস ফ্যাঁস করে কান্না করছে। এসব দেখে তিয়াসের বিরক্ত হবার সাথে সাথে মাথা ব্যথাও করছে, কিন্তু দিশাকে কিছু বলতেও পারছে না। কোন মুখেই বা বলবে? মায়ের উপরে প্রচন্ড ক্ষিপ্ত তিয়াস। মা হয়ে ছেলের কষ্ট বুঝতে চায় না। কেমন মা আমার? ছেলে থেকে টাকার মূল্যটা খুব বেশি, হয়তো বেশি, তা না হলে টাকার লোভে ছেলেকে বেচে দিতে একবার হলেও বুক কাঁপতো তার। তিয়াসের মনটাও ভীষণ খারাপ হয়ে গেল এসব ভেবে। নাকটানা শব্দে আবার দিশা দিকে তাকালো। মেরি এখনো কেঁদে যাচ্ছে। আর কাঁদবে নাই বা কেন? আজ সকালে মা নাকি ওদের বাসায় ফোন করে ওর বাবা মাকে চাতা বলেছে। দিশার চরিত্রের উপর আঙুল তুলেছে। শুধু এতটুকুতেই ক্ষান্ত হয়নি মা, দিশাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেওয়ার তাগিদ করেছে। ছেলে না পেলে নাকি সে দেবে দরকার হলে। তার কাছে নাকি অনেক ভালো ভালো পাত্রও আছে। তাহলে পাত্র হিসেবে আমার কি দোষ? নাকি আমি ভালো না পাত্র? গটকালি করতে চাইলে নিজের ছেলের জন্য করো না। বাপু, অন্য ছেলের সাথে আমার বউকে ঝুলিয়ে দেওয়ার মানে কি? তিয়াস মায়ের এমন আচরণে খুবই হতাশ। তার উপর আজকের ঘটনার কারণে দিশার বাবা মা তিয়াসের সাথে দিশাকে নাকি কিছুতেই বিয়ে দিবে না বলে জানিয়েছে। দিশার বাবার মতে যে ছেলের মা এমন সে সংসারে দিশা গেলে নাকি কখনো সুখী হবে না। ছেলেও মা আর বউয়ের মধ্যে পিষে যাবে, না নিজে সুখে থাকবে না দিশাকে সুখে রাখতে পারবে। তাই তিয়াসের সাথে সব সম্পর্কের ইতি টানাই ভালো। ব্রেকআপ করে দেওয়ার জন্য দিশাকে চাপ দিচ্ছে। তিয়াস এখন ভাবনায় পড়ে গেছে, আজ তিশা চলে গেলে হয়তো ও আর তিশাকে দেখতে পাবে না। তিশার বাবা মা যেভাবেই হোক ওকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। এটা ভাবতেই তিয়াসের অস্থিরতা আরো বেড়ে গেল। তিশা চোখের পানি মুছে উঠে দাঁড়ালো চলে যাওয়ার জন্য। আমি আসি তিয়াস, ভাগ্যে থাকলে আবারও দেখা হবে। তিয়াসের কাছ থেকে বিদায় নিয়ে দিশা চলে যেতে নিলে তিয়াস একটা হাড় কাঁপানো ধমক মারে। তিয়াসের ধমকে দিশা সহ আশেপাশের মানুষও কেঁপে ওঠে, কিন্তু তিয়াসের দিকে ভ্রুক্ষেপ না করে দিশাকে চুপচাপ বসতে বলে। তিয়াসের মুখের এক্সপ্রেশন মুহূর্তেই বদলি হয়ে যাওয়ায় দিশাও একটু ভয় পেয়ে চুপচাপ বসে পড়ে আগের জায়গায়। কাবা কাবা কণ্ঠে তিয়াসকে প্রশ্ন করে, কি হয়েছে তিয়াস, কিছু বলবে? তিয়াস দাঁতে দাঁত চেপে বলে, আমাকে কি খেলার পুতুল পেয়েছো তোমরা? যখন খুশি খেলবে, আবার যখন খুশি বদলে দিবে। তুমি নিজের বাবা মায়ের দোহাই দাও, আর আমার মা কেবল নিজেরটা বুঝি। আর এদিকে যে আমি জলজান্ত একটা মানুষ ছটফট করছি, সেদিকে কারোর কোনো খবর নেই। কেন রে, আমি কি মানুষ না? অনেক শুনেছি সবার কথা, আর না, এবার শুধু আমার মর্জি চলবে। দিশা নির্বাক হয়ে তিয়াসের দিকে তাকিয়ে আছে। আসলে কি বলবে বুঝতে পারছে না। এখানে ওরও যে কিচ্ছু করার নেই। আর তিয়াস দিশার এই নির্বাক চাওয়ার দিকে ভ্রুক্ষেপ না করে ফোন দিল আয়নকে। আয়ন ফোন রিসিভ করার সাথে সাথেই ভাইকে কিছু বলতে না দিয়ে নিজেই বলতে লাগলো, তিয়াস ভাই, আমি বিয়ে করব আজ এবং এখনই। তুমি সাহায্য করবে নাকি একা একা করে ফেলবো? দিশা তিয়াসের কথা শুনে কি রিয়েকশন দিবে হয়তো এই মুহূর্তে ভুলে গেছে। বেচারি এক হাত হা করে তাকিয়ে আছে তিয়াসের দিকে। আয়ন বসে আছে দিশার বাবার ঠিক সামনে, আর আয়নের ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে তিয়াস ও দিশা। আবির রহমান মানে দিশার পিতা তিয়াস আর দিশার দিকে একবার তাকিয়ে মুখ ঘুরিয়ে ফেলল। তার এক কথা, এই বিয়ে আমি মানি না, তাই এখানে তামাশা না করে ভদ্রভাবে যাতে সবাই চলে যায়। সাথে দিশাকেও নিয়ে যেতে বলো। যে মেয়ে বাবা মায়ের সম্মানের কথা চিন্তা না করে দুদিনের প্রেমের জন্য এমন কিছু করতে পারে, সে মেয়ে থাকার চেয়ে না থাকাই ভালো। আমি মুখ দেখতে চাই না এদের আর। মারিয়া, বলে দাও এদের আমার বাসা থেকে চলে যেতে। কথাগুলো বলতে যে আবির রহমানের অনেক কষ্ট হয়েছিল তা উপস্থিত আয়ন খুব ভালো করেই অনুধাবন করতে পারল। দিশা বাবার কথা শুনে ফোঁপিয়ে কেঁদে উঠল।
সামনে এক পা বাড়িয়ে বাবার কাছে যেতে নিলে তিয়াস হাত ধরে বাধা দেয়। দিশা করুণ চোখে তিয়াসের দিকে তাকালে ইশারে কিছু একটা বলে বোঝায়। একটু ধৈর্য ধরতে ভাই, সব ঠিক করে দিবে। আর তাতে দিশাও চুপ হয়ে যায়। আয়ন দীর্ঘ একটা শ্বাস ছেড়ে একটু নড়ে চড়ে বসে। আবির রহমানের মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে তার মনে এখন কি চলছে। আবির রহমানকে এমন স্থির থাকতে দেখে আয়ন নিজেই কথা বলার চেষ্টা করে। আঙ্কেল, আমি বুঝতে পারছি আপনি অনেক কষ্ট পেয়েছেন। সন্তানকে এত কষ্ট করে বড় করে তোলার পর সেই সন্তানই যখন বাবা মার অবাধ্য হয়ে এমন একটা কাজ করে, তখন কষ্ট না, আমার মতো বুকের ভেতর থেকে রক্তক্ষরণ হবার কথা। সত্যি বলতে আপনার কষ্ট বোঝার মতো বয়স বা সময় হয়নি এখন আমাদের। একজন পিতার কষ্ট একজন পিতাই বুঝতে পারবে। আমি মনে করি বাবা মা সবসময় সন্তানের ভালো চাই, কিন্তু আমরা সন্তানেরা একটু বেশি স্বার্থপর সবসময়। আমরা নিজের সুখের কথাটা আগেই ভেবে নিই। বাবা মায়ের আমাদের জন্য করা দোয়া, সকল স্যাক্রিফাইস, সবকিছুই তাদের দায়িত্ব মনে করে বুঝে যায়। আমরা সন্তানরা বরাবরই স্বার্থপর হয়, তবুও বাবা মা আমাদের নিঃস্বার্থভাবে ভালোবেসে যায়। এটাই তো তাদের মহার্থ। এতটুকু বলে আয়ন থামে। আবির রহমানের সামনে হাঁটু গেড়ে এমন ভাবে বসে যেন এই কাজটির জন্য ও নিজেও অনুতপ্ত। আয়ন আবার বলা শুরু করে। আমি জানি তিয়াস আর দিশা যা করেছে ভুল করেছে। ওদের এইভাবে আপনাদের না জানিয়ে বিয়ে করা উচিত হয়নি, একদমই না। কিন্তু কি করবে বলুন? তিয়াসে তো দোষ না হওয়া সত্ত্বেও সবাই তিয়াসকে শাস্তি দিচ্ছে। মায়ের আচরণের কারণে ছেলেকে কেন ভুগতে হবে বলুন? আপনাদের কথায় যুক্তি আছে। দিশাও বাসায় গেলে আমার ফুফুকে কোনোদিনও শান্তি দেবে না, কিন্তু তাই বলে দুজন ভালোবাসার মানুষকে আলাদা থাকতে হবে, এটা কেমন কথা? আমি আমার ফুফুকে খুব ভালো করে চিনি। উনি সহজে কিছুতেই সন্তুষ্ট হয় না, কিন্তু কি করব বলুন? উনি আমাদের বড়, তাই মুখের উপর কিছু বলতে পারি না। আর তাছাড়া তিয়াস এমনিও দিশাকে নিয়ে ওর বাসায় যাবে না, আলাদাই থাকতে চাই দিশাকে নিয়ে। আর আমার মতে বর্তমান পরিস্থিতিতে এটাই সবার জন্য ভালো হবে। হয়তো এতে ফুফুরও কিছুটা শিক্ষা হবে। আঙ্কেল, আমি জানি আপনি দিশাকে নিয়ে চিন্তিত, আর হবারই কথা, কিন্তু আমি আপনাকে ভরসা দিচ্ছি দিশা তিয়াসের সাথে অনেক হ্যাপি থাকবে। আমি আমার ভাইয়ের গ্যারান্টি নিচ্ছি, তিয়াস দিশাকে খুব ভালোবাসে, আর দিশাও। প্লিজ আঙ্কেল, মাফ করে দিন। আপনারই তো সন্তান, আপনার দোয়া ছাড়া তাদের সংসার জীবনে কখনো সুখে থাকতে পারবে না তারা। নিজের মেয়ের মুখের দিকে একবার তাকিয়ে দেখুন। দিশা অনেকটা অনুতপ্ত, ওর এই অনুতপ্ত আর বাড়াবেন না, ভাগ্য মনে করে মেনে নিন। জন্ম, মৃত্যু আর বিয়ে উপরওয়ালার ইশারায় হয়। আমরা তো শুধু উছিলা, তাই রাগ করে মেয়েকে কষ্ট দিয়ে মাফ করে বুকে টেনে নিন আঙ্কেল। আয়নের অনেক বোঝানোর পর অবশেষে আবির রহমানের মন গলছে। দিশা ও তিয়াসের বিয়ে মেনে নিয়েছেন উনি। কিন্তু আয়ন দিশার বাবা মায়ের সামনে দিশা ও তিয়াসের আবার বিয়ে দেওয়ার ব্যবস্থা করে। আসলে তখন দিশা আর তিয়াসের বিয়ে হয়নি। আয়ন দিশার বাবার কাছে বিয়ের ব্যাপারটা মিথ্যে বলেছে, কারণ আয়ন জানতো বিয়ের কথা শুনলে তারা এই সম্পর্ক না মেনে পারবেই না। আর তাই হলো, আবির রহমান ওদের বিয়েটা মানার পর তাদের সামনেই দিশা আর তিয়াসের বিয়েটা হলো। তাছাড়া দিশা ওর বাবা মায়ের অনুমতি ছাড়া কিছুতেই বিয়ে করতে রাজি ছিল না, আর আয়নেরও মন সায় দিচ্ছিল না এইভাবে বিয়েতে। কারণ এখানে দিশার বাবা মায়ের তো কোনো দোষ নেই, তাহলে তারা কেন তাদের মেয়ের বিয়ে থেকে বঞ্চিত হবে? একটা মিথ্যে কথায় আয়নের দুটো কাজই সিদ্ধ হলো। দিশার বাবা মায়ের উপস্থিতিতে ওদের বিয়ে হলো, এতে দিশা আর ওর বাবা মা অনেক খুশি হয়। এদিকে সব ঝামেলা শেষ করে দিশা ও তিয়াসকে একটা নতুন সাজানো ফ্ল্যাট গিফট করে আয়ন, ওদের নতুন সংসার শুরু করার জন্য। তিয়াস প্রচন্ড খুশি হয়ে আয়নকে জড়িয়ে ধরে। ভাইকে খুশি দেখে আয়ন নিজেও আনন্দিত হয়। বড় ভাই হয়তো একেই বলে। তিয়াসের বিয়ের খবর শোনার পর থেকেই মোহিনী বেগম মরা কান্না জুড়ে দিয়েছে। নিজের ভাই ইরফাতের কাছে আয়নের বিচার নিয়ে বসেছে। ইরফাত মাহমুদ নিজের বোনকে সান্ত্বনা দিতে লাগলো। আয়নকে বলার মতো কিছুই নেই তার কাছে, আর বলবেই বা কি করে, যেখানে ওনার নিজের ছেলে আয়নই বাবা মাকে না জানিয়ে বিয়ে করে বউ নিয়ে এসে পড়েছিল, সেখানে অন্যের ছেলের বিয়ে নিয়ে নিজের ছেলের বিচার আর কি বা করবেন উনি? আর তাছাড়া ছেলেমেয়েরা বড় হলে তাদের বোঝানো যায়, শাসন করা তখন আর মানায় না। আয়ন বাড়িতে এসেই ফুপুর এসব নাটক দেখেও না দেখার ভান করে নিজের রুমে চলে গেল, কারণ এখানে থাকলেই কথা বাড়বে। আর তাছাড়া বোঝার মানুষকে বোঝানো যায়, অবুঝকে বোঝাতে গিয়ে মাথা বাড়িয়ে লাভ নেই। আয়নের সব ন্যাকা কান্নাকাটি একদম ভালো লাগে না। রুমে প্রবেশ করার সাথে সাথে আয়ন প্রিয়কে দেখতে পেল পড়ার টেবিলে। কিছুক্ষণের জন্য দুজনে চোখাচোখিও হয়েছিল, কিন্তু প্রিয় তাৎক্ষণিক নিজের চোখ সরিয়ে বইয়ের মধ্যে স্থির করে ফেলল। আয়নও আর কিচ্ছু বলল না। এমনিতেই সেদিনের পর থেকে আয়নও প্রিয়র সাথে আর কথা বলে না, কিছুটা দূরত্ব বজায় রাখে প্রিয়র থেকে। আয়নের মতে একটি অপরাধের জন্য বারবার ক্ষমা চেয়েছে, কিন্তু আর না, এবার প্রিয়র পালা। আয়ন দেখতে চায় প্রিয়র মনে কি আছে, কতদিন রাগ করে থাকতে পারে। আয়ন ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে সোফায় বসে পড়ে, কিছু জরুরি ইমেল চেক করতে লাগলো। এমনি অফিসে আজ কাজ করার সময়ই পায়নি তিয়াসের ঝামেলায়, আর বাড়িতে আসলে বারবার প্রিয়র কাছে যেতে মন চায়।
তাই মনকে কাজে স্থির করার চেষ্টা করছে আয়ন। কিন্তু সারাদিনে দৌড়দৌড়িতে আয়নের প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। ল্যাপটপের স্ক্রিনেও তাকাতে পারছে না। আয়ন বারবার নিজের চোখ টিপে ধরছে। আর তখনই প্রিয় রুম থেকে কোথাও চলে যায়। প্রিয়র এমন বিহেভিয়ার আয়নকে কিছুটা হতাশ করে। আয়ন সোফায় শরীরটা এলিয়ে চোখটা বন্ধ করে ভাবতে থাকে, জীবনটা হয়তো এমন হতো না 2 বছর আগে ওইসব ঘটনাগুলো না ঘটলে। হয়তো আমাদের জীবনটা আরো মধুময় হতো, প্রিয়র সাথে সম্পর্কটা আরো ভালো থাকতো। জীবনের অর্ধেক সময় আমার তোর রাগ ভাঙাতে পার করতে হতো না। কখনো কি আমরা সহজ হতে পারবো না প্রিয়? এই ঝামেলাগুলো, রাগগুলো, অভিমানগুলো কবে দূর হবে আমাদের মাঝে থেকে? আমরা একলা জীবনে তোকে খুব প্রয়োজন রে, একটু শান্তির জন্য তোকে খুব প্রয়োজন। ঠিক এই সময় একজন সার্ভেন্ট এসে দরজায় টোকা দেয়। আয়ন কিছুটা বিরক্ত হয়ে ভেতরে আসতে বলে। সার্ভেন্ট ভেতরে আসতে আয়ন অনেকটা রেগে বলে, কি সমস্যা, কি চাই? স্যার আপনার কফি আর মেডিসিন। মেডিসিন? আয়ন কিছুটা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করে, কিসের মেডিসিন আর কে পাঠিয়েছে? প্রিয় ম্যাম। প্রিয়? আই ইউ শিওর? আর কি বলেছে তোমাকে? আপনার নাকি মাথা ব্যথা করছে, তাই আমার হাতে কফি আর মেডিসিনটা দিয়ে বললো আপনাকে দিয়ে আসতে এখনই। ওকে, তুমি যাও। সার্ভেন্ট চলে যাওয়ার পর আয়ন মেডিসিনটা খেয়ে নিল। কিছুক্ষণ পর ধোয়া ওঠা কফিটা হাতে নিয়ে মুখে দিতেই যেন একটা প্রশান্তি বয়ে গেল পুরো শরীরে। আয়নের মুখ জুড়ে হাসি ছেয়ে গেল। সামনে যতই বলুক আমাকে ঘৃণা করে, অথচ আমার সামান্য কষ্ট সহ্য করতে পারে নেই। কি অদ্ভুত তুই প্রিয়। তাই তো সার্ভেন্টের হাতে মেডিসিন আর কফি পাঠিয়েছে। মেডিসিন খেয়ে আয়নের মাথা ব্যথা চলে গেল, আর কফিটা খাওয়ার পর পুরো শরীরটা আবার চাঙ্গা করে তুলল। আয়ন আবারও মনোযোগ দিল নিজের কাজে। আজকের মিটিংটার জন্য তিতিরকে আগিয়ে আসতে হলো, আর দিনেশ কিছু জরুরি কাজের জন্য পরে জয়েন হবে বলে দিল। যে কোম্পানির সাথে ওদের আজকের মিটিংটা, ওনারা নিজেও এখনো আসেনি। চারিদিকে অচেনা মানুষের সাথে তিতিরও বসে আছে। ওর একটু আনইজি লাগলেও করার কিচ্ছু নেই। এই ধরনের মিটিংগুলোতে এমন অচেনা মানুষগুলোরই আগমন থাকে। কিছুক্ষণ পর মিটিং রুমের দরজা খুলে কেউ প্রবেশ করলো। ব্লু কালার শার্ট, ব্ল্যাক ব্লেজার আর ব্ল্যাক প্যান্ট, চুলগুলো জেল দিয়ে খুব সুন্দর করে সেট করা একটা হ্যান্ডসাম পুরুষ প্রবেশ করলো। হ্যান্ডসাম এই পুরুষটিকে তিতিরের কাছে অনেক লোভনীয় লাগছে। না চাওয়া সত্ত্বেও তিতিরের চোখ বারবার দিনেশকে দেখতে লাগলো। দিনেশ মিস্টার সুজিত বসের সাথে কথা বলতে বলতে মিটিং রুমে প্রবেশ করলো। দিনেশের জন্য আজকের মিটিংটা খুব ইম্পর্টেন্ট। পুরো লন্ডনে বসবাসরত সকল বাংলাদেশি ইন্ডিয়াবাসীদের জন্য ভালো দামি উন্নত মানের পোশাক কেবল সুজিত বোসের শোরুমগুলোতেই পাওয়া যায়। পুরো লন্ডন শহর জুড়ে ওদের শোরুম আছে, আর এসব লন্ডনে বসবাসরত এনআরআইদের পোশাকদের জন্যই দিনেশের কোম্পানিকে চুজ করা হয়েছে। আর তাই দিনেশ নিজে এসেছে এই মিটিং অ্যারেঞ্জ করতে। ডিলটা হয়ে গেলে লন্ডন শহরে ওর বিজনেস আরও বেড়ে যাবে। পোশাকের ম্যাটেরিয়াল আর ডিজাইন নিয়ে আলোচনা চলছে। তিতির খুব শান্ত, ধীর, অথচ তীক্ষ্ণ কণ্ঠে পোশাকের সব বিষয় তুলে ধরল সবার সামনে। তিতির তীক্ষ্ণ কণ্ঠের কারণে মিটিং রুমটায় পিন ড্রপ সাইলেন্ট বিরাজ করছিল। সবাই মুগ্ধ হয়ে তিতিরের বলা সব কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল। মিস্টার সুজেত তো তিতির থেকে চোখ ফিরাতেই পারছিল না। একেবারে সূক্ষ্মভাবে তিতিরকে যেন স্ক্যানিং করতে লাগলো। ফর্সা গায়ের রং, ঠোঁট জুড়ে পিঙ্ক লিপস্টিকটা যেন আরো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে এই মুখটিতে। ঘন পাপড়ি ঘেরা চোখগুলোতে আইলাইনার সাথে হালকা কাজল পড়েছে চোখে মেয়েটি। ডান পা সিঁথি করে লম্বা চুলগুলো খোলা রেখেছে। পরনে একটা হালকা পিঙ্ক কালারের শাড়ি। একদম বাঙালি রূপ যেন ছুঁয়ে ছুঁয়ে পড়ছে। আজ প্রথমবার কারো মোহিনী রূপে সুজিত যেন সম্মোহন হচ্ছে বারংবার। ব্যাপারটা তিতিরের চোখ এড়ালো না। সুজিতের চোখের ভাষা তিতির নিমিষেই বুঝে গেল। এই দৃষ্টি তিতিরকে কথা বলতে বাধা দিচ্ছে। অনেকটা অস্বস্তিকর জনক পরিবেশ তিতির জন্য। তিতির যে বিব্রত হচ্ছে সুজিত খুব ভালো করেই বুঝতে পারলো, কিন্তু তবুও চোখ সরালো না তিতির থেকে, বরং মনে মনে বলতে লাগলো, এমনিতেই তো মরেছি তোমার ওই মোহিনী রূপে, আর কত ভাবে মারতে চাও আমায় রূপসী? তোমার নার্ভাস মুখটাও চাঁদের মুখের মতো জল করছে। তোমার চোখে ওই চাহনি তীরের মতো সোজা বুকে গিয়ে লাগছে। আমার তো তোমাকেই চাই, চাই চাই। কে বাঁচাবে তোমায় আমার হাত থেকে? এই সুজত বোসের হাত থেকে আজ পর্যন্ত কোনো সুন্দরী রেহাই পায়নি, তুমি কি করে পাবে? সুখ নামের একটি পাখি আছে যা সবার কপালে ধরা দেয় না, আবার কেউ পেয়ে খাঁচায় বন্দি করেও তাকে পোষ মানাতে পারে না। কত আদর যত্ন, তবু যেন সুখ পাখিটি নিতে নারাজ। কি চায় আল্লাহই ভালো জানে। যখন কেউ মন থেকে একটু শান্তি পেতে চায়, সুখের তাল্লাশে ঘুরে বেড়ায়, তখনই এই সুখ পাখিটি সব থেকে বেশি অচেনা হয়ে দাঁড়ায়। অথচ আপনি যখন সব আশা ছেড়ে দেবেন, কষ্টটাকে নিজের নিয়তি মনে করে আপন করে নেবেন, তখনই সুখ পাখিটি তার পাখনা মেলে চাপটে ধরবে। কিছু সুখ তো আবার অকল্পনীয়। এমনই এক অকল্পনীয় সুখের আভাস বয়ে যাচ্ছে আয়নের মন মস্তিষ্কে।
হাতে থাকা প্রিয় রিপোর্টটির উপরে বারবার চোখ পড়ছে। ঝাপসা চোখ, তবু লেখাটি স্পষ্ট ভেসে আসছে, প্রেগনেন্সির রেজাল্ট পজিটিভ। পজিটিভ 4টি অক্ষরের শব্দ। অথচ এটা কত ভারী একটা শব্দ কেউ কি কখনো চিন্তা করেছে? না, করেনি। বরং খুশিতে অনেকে মেতে উঠে আগে। বাবা মায়ের সন্তানের জন্য স্বপ্ন পূরণের প্রথম ধাপ শুরু হয় এই 4টি শব্দের পরে। অনাগত সন্তান হয়তো জানতেই পারে না কখনো ওর আসার আগেই ওর ভবিষ্যতের চিন্তা ওর বাবা মা করে ফেলেছে। এটা শুধু তৃপ্তি সাধক সুখ না, এর মধ্যে জড়িয়ে থাকে সুখ, দায়িত্ব আর অসীম ধৈর্যের। আয়ন প্রস্তুত এসব দায়িত্ব নিতে, কিন্তু আয়নকে ভাবাচ্ছে প্রিয় নিতে পারবে তো? আমাদের মান অভিমানের পাল্লায় এখনো ভারী। এই অবস্থায় এই খবরটি প্রিয় কিভাবে নিবে তাই এখন আয়নকে ভাবাচ্ছে। কিন্তু আয়ন খুশি, ভীষণ খুশি। দুনিয়ার সব কিছু যদি এখন প্রিয়র পায়ে রেখে দিতে পারত, তাহলেও হয়তো প্রিয়র দেওয়া এই খুশির তুলনায় কম। আয়নের সত্যি আজ প্রিয়কে জড়িয়ে ধরে কান্না করতে মন চাইছে। আয়ন বুঝতে পারছে না ওর এমন আজব চিন্তার কারণ কি। এটা তো মেয়েদের কাজ। হয়তো মাঝে মাঝে মনও অবুঝ হয়ে যায়। খুব করে ইচ্ছে যাচ্ছে মনে নিজের অস্তিত্বটাকে একটু ছুঁয়ে দেখতে। একেই হয়তো বলে প্রথম বাবা হওয়ার অনুভূতি। প্রিয়র আজকাল ভার্সিটিতে তেমন যাওয়া হয় না, বেশিরভাগ সময়ই ওর বাড়িতেই কাটে। তার থেকে বড় কথা, নিজের শরীরের কন্ডিশন নিজেই বুঝে উঠতে পারছে না। কখনো খুব খারাপ লাগে, আবার কখনো খুব ভালো। হঠাৎ হঠাৎ আজগুবি চিন্তাভাবনা মাথায় এসে ভর করে। খাওয়া দাওয়ার রুচিও আগে থেকে কমে গেছে। অদ্ভুত অদ্ভুত গন্ধ নাকি এসে বাজে। কখনো কিছু পছন্দ হয়, কখনো বা অপছন্দ। এই যেমন এখন নিজের রুমের সাথে অ্যাডজাস্ট ব্যালকনিতে দাঁড়িয়ে খুব গভীর চিন্তায় মগ্ন প্রিয়। কেউ দেখলে হয়তো বলবে, ইস রে, এই পিচ্ছি মেয়েটার মনে না জানি কত কষ্ট, তাই তো উদাসীন হয়ে ঘুরে বেড়ায় সারাক্ষণ। নিজের এই উদাসীনতার কারণ হয়তো প্রিয় নিজেও জানে না। হঠাৎ কারো মাঝখাই কণ্ঠে প্রিয় ঘাবড়ে চিন্তা চেতনা থেকে ফিরে আসে। ভয় পেয়ে চোখে পেছনে তাকাতে আয়নকে দেখতে পায়। আয়নকে এই সময় বাসা থেকে কিঞ্চিত অবাক হওয়ার কথা থাকলেও প্রিয় অবাক হওয়ার পরিবর্তে মনটা কেমন খুশি খুশি লাগতে লাগলো। আজ অনেকদিন পর আয়নের কণ্ঠ শুনতে পেল। প্রিয় কিছুটা হিসাব করে দেখলো, পুরো 1 সপ্তাহ 1 দিন, মানে 192 ঘন্টা, 11,520 মিনিট, 6,91,200 সেকেন্ড পরে আয়ন প্রিয়র সাথে কথা বলছে। অথচ এই সময়টুকু প্রিয় কতটা ছটফট করেছে এই লোকটির একটু কণ্ঠ শুনতে তা কি জানে? আমি না হয়ে অভিমান করে কথা বলিনি, কিন্তু আয়ন কেন তাকে মানালো না? এতেও প্রিয়র অভিমান জমেছে। প্রত্যেকবার তো ধমকিয়ে থ্রেড দিয়ে নিজের সবকিছু মানিয়ে নিত, অথচ এবার যখন প্রিয় নিজেই চাইছে আয়নকে মানাক, কিন্তু এই লোকটি নিজের ইগোর ঠেলায় আমাকে পোড়াচ্ছে। প্রিয় সম্বিত ফিরে পায়। আয়নের আবারও ঝাঁঝালো কণ্ঠে, এই বেলায় এখানে কি করছিস? আর এখনো তো লাঞ্চ হয়নি কেন? কি হলো, কথা বলছিস না কেন? বউর মতো দাঁড়িয়ে না থেকে জবাব দে। আয়ন কিছুটা তেজে কথাগুলো বলছে। প্রিয় মুখটা নিচু করে নিচেই বিড়বিড় করে বলতে লাগলো, এই লে শুরু হয়ে গেল এই হিটলারগিরি। এতদিন পর কথা বলছি, একটু ভালো করে মুখ মাখা কথা বলবে তা কেন করবে? অভাবের স্বভাব নষ্ট বলে কথা। এই লোকের কাছে মধুর অভাব, তাই এতদিন পর কথা শুরুতেই আবার ঝাড়ি। আমি তো ভুলেই গেছি এই ব্যক্তি তো আমার তিতা করলার রস খেয়ে বড় হচ্ছে। মুখ মাখা কথা আসবে কিভাবে? কি হলো, কি বিড়বিড় করছিস? আমার কথা কি কানে যায় না নাকি? না আমার কথার কোনো মূল্যই তোর কাছে নেই এখন? আসলে আয়ন কিছুটা বিরক্ত প্রিয়র উপর। এক তো দুপুরের টাইমে এই রোদে প্রিয় বারান্দায় দাঁড়িয়ে থাকে, তার উপর দুপুরের খাবারটাও আজকাল ঠিক মতো নাকি করে না প্রিয়। রুমে আসার সময় নাদিয়া খালার থেকে জানতে পারে খুব রাগ উঠে গিয়েছিল প্রিয়র উপরে আয়নের। প্রিয়র মুখটা শুকনো করে জবাব দিল, আমার ভালো লাগছে না, কিছু খেতে মন চায় না, তাই খাওয়া হয়নি। আর সারাক্ষণ রুমে থাকতে থাকতে হাঁপিয়ে যাচ্ছিলাম, তাই একটু বারান্দায় এসে বসছিলাম। এতে হাইপার হওয়ার কি আছে? আয়ন ঝোড়ে একটা নিঃশ্বাস ছেড়ে দম নিল। ভাবছে হয়তো এভাবে আসলেই রিয়েক্ট করার কিছুই ছিল না। এই সময় এমন একটু একটু হবেই। প্রিয় তো জানেই না এখনো কিছু, তাহলে শুধু শুধু ওকে কিছু বলা একদমই বৃথা। আয়ন আগের পিছনে সব রাগ দমিয়ে প্রিয়র হাতটি টেনে রুমের সোফাতে বসালো। সার্ভেন্টকে আসার সময় খাবার রুমে নিয়ে আসতে আগেই বলে দিয়েছিল। সার্ভেন্ট খাবার দিয়ে যাওয়ার পর আয়ন নিজের হাতে শার্টটি ফোল্ড করে খাবার মেখে প্রিয়র মুখে ধরল। আয়নের এমন কাণ্ডে প্রিয় কেমন আশ্চর্যান্বিত হয়ে আয়নের দিকে তাকালো। কিছু যেন বলতে গিয়েও বলতে পারলো না প্রিয়। মুখ দিয়ে কোনো কথাই বের হলো না, বরং চুপচাপ খেয়ে নিল আয়নের হাতে। প্রিয় ভেবেছিল প্রিয় খেতে পারবে না, আজকালও ঠিকমতো খেতে পারে না তাই। কিন্তু অবাক করার বিষয় হলো প্রিয় সত্যি আয়নের হাতে 1 প্লেট ভাত খেয়ে ফেললো। কি হলো এটা বুঝতেই পারল না। এটা কি আয়নের হাতের জাদু ছিল নাকি অন্য কিছু ছিল? তার অবশ্য একটি কারণ ছিল, আয়ন বুদ্ধি করে প্রিয়র জন্য ভাতের লেবু চিপে নিয়েছিল। আয়নের কিছুটা ধারণা ছিল হয়তো টক টক লাগলে প্রিয় শান্তি মতো খেতে পারবে, আর তাই হলো। কিন্তু আয়ন লেবু খেতে পারে না।
তবে আজ প্রিয়র জন্য লেবু দিয়ে মাখানো ভাতও তৃপ্তি সহই গিলছে। প্রিয়র বিশ্বাস হচ্ছিল না আয়নকে খেতে দেখে। কারণ অয়ন লেবু জিনিসটা খুবই অপছন্দ করে। লেবুর শরবতও অয়নের গলা দিয়ে কখনো নামে না। সেই লোক আজ লেবু ভাত খাচ্ছে, কিন্তু কেন? আজ এত মায়া কেন এই মেচুরির লেবুর উপর? হাও। খাবারের মাঝেই আয়ন প্রিয়কে কাল সকালে একবার ডাক্তারের কাছে যেতে হবে বলে জানালো। প্রিয় অবশ্য প্রশ্ন করেছিল কেন? কারণ তো ঠিক আছে তাহলে। কিন্তু আয়ন কথাটা এড়িয়ে গিয়ে বলল, কাল গেলেই জানতে পারবি, এখন তো কথার মানে কি? আয়ন মূলত প্রিয় রিয়াকশন নিয়ে চিন্তায় আছে। ব্যাপারটা প্রিয় সহজ চোখে নেবে নাকি সব পারার মতোই এবারও আয়নের উপর দোষ চাপিয়ে দেবে তাই ভাবাচ্ছে। হয়তো প্রিয় শক্ট হয়ে বলবে, সব তোমার দোষ, তুমি করেছো আমার এ হাল। আমি তোমাকে এই জন্মে আর ক্ষমাই করব না। আয়নের এমন ভাবলেশীন উত্তরে প্রিয় সন্তুষ্ট না, তবুও আপাতত চুপ থাকলো। কেন জানি আজ আর আয়নের সাথে তর্ক করতে মনে সায় দিল না। তবে চুপ থাকাটা অবশ্যই ওর জন্য অনেক কষ্টকর ছিল। দিশা ইতিহাসের নতুন সংসার, সব সাজানোই ছিল। তবে সাজানো ঘরটি সংসার বানাতে একটি রমণীর হাত লাগে। রুমগুলোতে যে কেউ সাজাতে পারে তার জন্য শুধু শৌখিনতা হলেই চলে, কিন্তু সেই রুমগুলো সবকিছু মিলে সংসার বানাতে সবাই পারে না। দিশা মধ্যবিত্তের ঘরের মেয়ে, গায়ের একটু চাপা বলে মা খুব ছোট থেকে মেয়ের রান্নাবান্নার নিপুণ বানিয়েছে, যাতে পরের ঘরে গেলে দিশার গুণে যাতে ওর গায়ের রং চাপা পড়ে যায়। আজ মায়ের শেখানো গুণগুলোই দিশার সংসারে কাজে লাগছে। নিজের ছোট্ট সংসারকে নিজের মতো সাজিয়ে দিশা তিয়াসার অনেকের জন্য রান্না করছে। দুজন টোনাটনি সংসার দেখতে অনেকেও এসেছে আজ। সারাকেও আসতে বলেছিল অনেক, কিন্তু সারা তো মা ভক্ত, তাই ভাইয়ের বউয়ের মুখ দেখতেও রাজে না। অনেকের মাঝে মাঝে টেনশন হয় অতি মা ভক্ত সারাকে দেখলে, কারণ বেশি চালাকের গলায় দড়ি বলতে একটা কথা আছে না। অনেকের ক্ষেত্রে না আবার তাই ঘটে, তাই অনেকের ভয় হয়। শাশুড়ির অতি চালাকের কারণে অবশেষে ওর সংসার টানা ভেঙে যায়। তিয়াস দিশাকে রান্নার কাজে হেল্প করছে, কিন্তু দিশার মনে হচ্ছে তিয়াসের হেল্প নেওয়ার চেয়ে কলা গাছে দড়ি বেঁধে ঝুলে পড়া ভালো। কারণ তিয়াস উল্টো একটা কাজের জায়গায় দিশার দুটো কাজ বাড়াচ্ছে। এতে দিশারও রান্না করতে দেরি হয়ে যাচ্ছে, অথচ তিয়াসের কোনো রিয়াকশন নেই। বরং হাতে একটা খাতা নিয়ে দিশাকে বাতাস করতে লাগলো, দিশা যাতে আগুনের ওই শিখায় না ঘামে। প্রিয় তোমার জন্য যত অদ্ভুত চিন্তা ওর, কিন্তু এতে দিশার চুলা বারবার নিভে যাচ্ছে। দিশা মেজাজ খিটমিট করে তিয়াসের দিকে তাকালো। সমস্যা কি? আরে আমার কি সমস্যা? আমি তো তোমাকে সাহায্য করছি, দেখো না তুমি গরমে ঘেমে একাকার, রান্নাতে তো হাত লাগাতে দাও না, তাই ভাবলাম বউয়ের একটু সেবা করি এইভাবে। আমি কি বলেছি তোমাকে সাহায্য করতে দেখতে পাও না তোমার কারণে? বারবার আমার চুলা নিভে যাচ্ছে। পাগল তুমি, বুঝো না? দিশা কিছুটা চিল্লিয়ে এই কথাগুলো বলেছিল। দিশা চেঁচানোর শব্দ শুনে অনেকেও দৌড়ে এলো রান্নাঘরের দিকে। কি হয়েছে? তোদের বিয়ে হতে না হতে ঝগড়া শুরু করে দিলে তোরা? কি আশ্চর্য, লোকে শুনলে বলবে কি বলতো? দিশা নিজেকে কিছুটা শান্ত করে, না ভাইয়া, আমরা ঝগড়া করছি না, এমনি আর কি। আমাকে আর বোঝাতে হবে না, আমি তোমাদের পর না, বুঝলে? এখন বলো সমস্যা কি? তিয়াস তুই বল। আর মুখটা এমন বাংলার পাঁচের মতো করে রেখেছিস কেন রে? বউ মেরেছে? কি বলছেন ভাইয়া? আমি কেন তিয়াসকে মারবো? ওকেই জিজ্ঞেস করেন ওর গুণের কথা, তারপর আপনি বিচার করুন। আর বলিস না ভাই, আজকাল তো উপকারের কোনো কদরই নাই, বুঝলি? কি ভাবলাম বইয়ের সেবা করে বাহ বাহ পাবো, পাইতেছি কি জানিস? ধমক। আরে বাহ, এত তাড়াতাড়ি এত কিছু! তো কি সেবা করেছিলে একটু শুনি। গরমে কতক্ষণ ধরে রান্না করছে ম্যাডাম, ভাবছিলাম একটু বাতাস করি, ওর একটু আরাম লাগবে, তাই এই খাতাটা দিয়ে বাতাস করছিলাম। আর এতেই ম্যাডাম রেগে ফায়ার, বলে কিনা। তিয়াসকে শেষ করতে না দিয়ে অনেক বলল, আরে হাদারাম, তুই তো দেখি আজ একটা গাবাট। দিশা মনে মনে ভাবলো, যাক, এক ভাইয়ের তো জ্ঞান আছে, বলার আগেই সমস্যা বুঝে গেল। কিন্তু ওর এই ধারণা কিছুক্ষণের মধ্যেই ভুল প্রমাণিত হলো। দিশার ভাবতে পারলো না অনেকের কাণ্ড দেখে। অনেক ডাইনিং রুমে রাখা চাচে দ্বারা চালিত ছোট একটা টেবিল ফ্যান এনে দিশার সামনে ছাড়তে ছাড়তে বলল, এখন তো ডিজিটাল যুগ, সবকিছু আধুনিকের ছোঁয়াছুঁই, আর তুই কিনা এখন হাত দিয়ে বাতাস করছিস? শালা পাগল নে, দেখ আমার বুদ্ধি। ফ্যান ছাড়ার সাথে সাথে দিশার পাশের প্লেটে রাখা গুঁড়া মশলা সব বাতাসে উঠতে লাগলো। এখানে অল্প কিছু লঙ্কার গুঁড়াও ছিল। দিশা নাক মুখ খিঁচে একটা চিৎকার দিল। দিশার এমন ভুবন কাঁপানো চিৎকারে তিয়াসও অনেক বুঝতে পারলো ব্যাপারটা। আসলে ওরা কত বড় গাধামি করে ফেললো। দিশার অবস্থা দেখে অনেক উল্টো পায়ে আবারও দৌড় দিল বাড়ি থেকে।
হয়তো এই জন্মে তিয়াসের বারে ত্রিসীমানায় আর পা বাড়াবে না। এমন ধর মনে হয় চোর ধরতেও কেউ দেয়নি, আর তিয়াস তো বেচারা অসহায় বিড়ালের মতো চুপসে গেল। আজ যে ওর গৃহিণী ওকে তেল লবণ ছাড়াই কড়াইতে ভাজবে সেটা ভাবতে বই কি। দিশা তিয়াসের 14 গোষ্ঠীকে গালি দিতে দিতে বাথরুমের দিকে ছুটল। পারছে না তিয়াসার অনেককে এখনই খুন করে ফেলতে। তিতিরা দিনেশের কালকের প্রেজেন্টেশন ভালোই হয়েছে, সবাই ওদের প্রেজেন্টেশনের অনেক তারিফও করেছে। বাকি এখন সুজেত বোসের হাতে, দেখা যাক কি হয়। তবে আজ সারাদিন দিনেশ আর তিতির কোনো কাজ নেই। তবে রাতে সুজেত বোস একটা পার্টির ইনভাইটেশন দিয়েছে, দিনেশ আর তিতিরকে সেখানেই উপস্থিত থাকতে হবে। যেহেতু আজ দিনের সময়টা ওরা ফ্রি, তাই দিনেশ তিতিরকে লন্ডন শহরে ঘোরাতে নিয়ে গেল। প্রচন্ড শীত বর্তমানে লন্ডন শহরে। কাল রাতে বৃষ্টি হয়েছিল, এরপর আবার সকাল থেকেই তুষার বৃষ্টির সম্ভাবনাও জানিয়েছে আবহাওয়া অফিস। কিন্তু তিতির মনে হলো বাঙালিদের এই তুষার বৃষ্টিপাত দেখারও সৌভাগ্য লাগে। তিতির তাই রিস্ক নিয়েই দিনেশের সাথে বের হলো, হয়তো ভাগ্যে থাকলে তুষার বৃষ্টিপাত দেখা মিলবে। প্রথমেই তিতির ও দিনেশ গেল হাইড পার্ক। লন্ডনে এলে এখানে একবার আসতেই হবে, কারণ এটি লন্ডনের বিশাল রয়্যাল পার্ক। পার্কটি বিশাল জায়গা জুড়ে বিস্তৃত, যেখানে চোখ যাবে গাছ আর গাছে ভরা প্রকৃতি চোখে পড়বে। চোখ ধাঁধানো সেই সৌন্দর্য, প্রকৃতির প্রেমে পড়ে যাবে যে কেউ। চারিদিকে সারি সারি বিশাল আকারের গাছ, বড় মাঠ, পার্কে বসার স্থান, সব মিলে একটি দারুণ জায়গা। এখানকার স্থানীয় মানুষেরা সকালে এই পরিবেশে জগিং করতে আসে, কেউ দৌড়িয়ে, কেউ বা সাইকেলে করে। কারো কারো আড্ডার আসর জমেছে পার্কের বেঞ্চগুলোতে। পার্কের ভেতর একটা বিশাল বড় লেক আছে। লেকের পারে একটু সামনে যেতেই চোখে পড়ে ডানা মেলে উড়ে বেড়াচ্ছে কত নাম না জানা প্রজাপতি। মজার বিষয় হলো এই লেকগুলোতে হাঁস আর কবুতরও দেখা গিয়েছিল, তবে এদের কাছে যাওয়ার চেষ্টা করলেই ফুরুত করে উড়ে চলে যায়। তিতির ও দিনেশ লেকের পারে পাতানো একটা বেঞ্চে বসে নয়ন ভরে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে। চারিদিকে এখনো অনেক ঠান্ডা, শীতের পোশাকে আবৃত তিথির মুখটি ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ দিনেশের কথায় তিতিরের উৎফুল্ল মনটা নিমিষেই ধোঁয়াশায় ছেয়ে গেল। যেদিন আমি হারিয়ে যাব বুঝবে, সেদিন বুঝবে। অস্ত পারের সন্ধ্যা তারায় আমার খবর পৌঁছবে, বুঝবে সেদিন বুঝবে। ছবি আমার বুকে বেঁধে পাগল হলে কেঁদে কেঁদে ফিরবে মোর কাননগিরি। সাগর আকাশ বাতাস চিরে যেদিন আমাকে খুঁজবে, বুঝবে সেদিন বুঝবে। দিনেশের মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ তিতির, কিন্তু তবু দিনেশের মুখের অভিব্যক্তি বুঝতে পারল না, কারণ দিনেশ একটি বারো তিতিরের দিকে তাকালো না। তা দেখে তিতি নিজেও মুখ ঘুরিয়ে সামনে নিক্ষেপ করলো। কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ তিতির কাঁপা কাঁপা কণ্ঠে নিজেই বলল, লরিন দেখতে খুব সুন্দর স্যার, আপনার সাথে ভালো মানাবে। আর লরিন ম্যামও আপনাকে খুব পছন্দ করে। আমার মনে হয় আপনি হয়তো কিছুটা। তিতির কথা শেষ করার আগেই দিনেশ ওকে একদম কাছে টেনে নিল, এতটা কাছে যে এই ঠান্ডা আবহাওয়ায় দিনেশের গভীর নিঃশ্বাসগুলোর গরম বাতাস আছড়ে পড়ছে তিতিরের সারা মুখে। দিনেশ ফেরাবে এখন তিতির উপর, তাই কিছুটা রাগ দেখিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ভালোবাসবে না বেশো না, বারবার এত বাহানা করো কেন? আমাকে তোমার কি মনে হয় রাস্তার লোফার নাকি অন্য কোনো জঘন্য ব্যক্তি, যার কারণে যাকে পাও তাকে আমার গলায় জড়িয়ে দিতে চাও? আমার ভালো আমি কিসে বুঝে তোমাকে নিয়ে টেনশন করতে হবে না, বা তোমার ঘুম হারাম না করলেও চলবে। আমার ভালোবাসাকে অবহেলা করে দূরে সরিয়ে দেওয়া এটা তোমার ইচ্ছা। আমাকে মেডিসিন খেতে বলবে, মানব না। ভালোবাসা কোনো উপন্যাসের বই না যে ইচ্ছে হলেই মাঝপথে পড়া ছেড়ে দেব বা অন্য আরেকটা লেখকের বই নিয়ে এসে পড়ব। ভালোবাসা তো এমন একটা জিনিস যা সান্নিধ্যে এসে একজন অপদার্থ উপন্যাসও লিখে ফেলতে পারে। আমি ভালোবাসি তোমাকে, আর এটা সত্য। আমি সত্যকে না, আর এই সত্যকে তুমি পাল্টাতে পারবে না। আমি কখনো পাল্টাতে দেব না। দরকার পড়লে সারা জীবন সন্ন্যাসীদের মতো সংসার ছাড়াই ঘুরে বেড়াবো, তবুও তোমার জায়গায় অন্য কাউকে বসাতে দেব না। মাইন্ড ইট। আর তুমিও চেষ্টা করবে না। লন্ডনে এখন ক্রিসমাস মাস। ক্রিসমাস মাস মানে উৎসব, মজা, আনন্দ, হুল্লোড়। আর ক্রিসমাসের রাত মানেই কেক কাটা, শ্যাম্পেন আর লেট নাইট পার্টিতে মুখরিত থাকে সবাই। আরো অনেক কিছু হয় এই রাতে, তবে এটা কোনো ধর্মীয় রুলস না। মানুষ নিজের চাহিদার স্বার্থে এই লেট নাইট পার্টিগুলো তো অনেক অনৈতিক কাজও করে থাকে। দিনেশ অনেক বছর বিদেশে ছিল, তাই এদের কালচার সম্পর্কে অনেকটাই জানা। কিন্তু আজ ব্যাপারটা মাথা থেকে উঠে গিয়েছিল। ও ভেবেছিল কোনো নর্মাল বা ফ্যামিলি পার্টি হবে, কিন্তু এখানে এসে দেখে পুরোই উল্টো। একবার তিতিরের দিকে তাকায়, ওর আর বুঝতে বাকি থাকে না তিতির সে কতটা অস্বস্তি ফিল করছে পার্টিতে এসে। আর করবে নাই বা কেন, তিতির এমন পরিবেশে তো অভ্যস্ত না। চারিদিকে মেয়েদের অতিমাত্রায় খোলামেলা পোশাক, আর যে যেমন খুশি নিজের সাথীদের সাথে প্রকাশ্যে চুম্বনে ব্যস্ত। এসব দেখে তিতির নিজেই লজ্জায় কুঁকিয়ে যাচ্ছে। ক্রিসমাসের রাতে লেট নাইট পার্টিগুলো এমনই হয়। দিনেশ খুব ভালো করে অবগত এই সম্পর্কে, কিন্তু এখন নিজেকে নিজেরই গালি দিতে মন চাইছে।
ও কি করে তিতিরকে এমন পার্টিতে আনতে পারলো? আর এই সুজেত বোসটাও কোন অক্কেলে আমাদেরকে এখানে ইনভাইট করছে? দিনেশ সুজেতকে খুঁজতে লাগলো। দেখা করে ওরা চলে যাবে। তার আগে তিতিরকে এসব ভিড় থেকে সরিয়ে পার্টি হলের পেছনে একটা সুইমিং পুল আছে, সেখানে বসতে বলল। যত সম্ভব এটি প্রোহাইবিটেড এরিয়া, তাই কেউ এই পাশে আসছে না। শুধুমাত্র বিশেষ মেম্বারদের আসার অনুমতি আছে, তাও আবার যাদের মেম্বারশিপ কার্ড আছে। দিনেশের বিদেশে আসা যাওয়ার কারণে অনেকেই দেশেই বিভিন্ন জায়গায় মেম্বারশিপ কার্ড আছে, তাই দিনেশ তিতিরকে নিয়ে ইজিলি ওখানে চলে যেতে পারল। নীলাকাশের নিচে অবস্থিত সুইমিং পুলটিও নীল পানিতে ভরা। মনে হয় ওপর থেকে আসমান যেন নিচে নেমে এসেছে। সুইমিং পুলের পাশে একটা ছোট ঝর্ণা আছে, যেখান থেকে অনবরত পানি পড়ছে। আর ঝর্ণার নিচে কিছু ছোট বড় কচি পাথর বিছিয়ে রাখা আছে। ভীষণ মন চাইছে পানিটি একটু ছুঁয়ে দেখতে, কিন্তু এত ঠান্ডায় পানি ছোঁয়া গাধামি ছাড়া কিছুই না। এমনই ঠান্ডায় দাঁতে দাঁত লেগে যাওয়ার পালা। তাই নিজের ইচ্ছাটাকে দমিয়ে ফেললো তিতির মুহূর্তেই। আশপাশটা দেখতে যখন ব্যস্ত, তখন হঠাৎ একজন ওয়েটার এসে তিতির হাতে কফি দিয়ে বলল, স্যার পাঠিয়েছে। তিতির ভাবলো হয়তো দিনেশ ওর জন্য পাঠিয়েছে, তাই ও খুশি হয়ে কফির মগে চুমুক দিল কিছু না ভেবেই। দূর থেকে সুজেত বোস গাঢ় নজরে তিতিরকে দেখছে। মুখে তার টেবিল হাসি, মনে হয় কোনো বিশ্ব জয় করে ফেলেছে। তার কারণ ছিল সেই কফি। কফিটি সুজেত বোসই পাঠিয়েছিল। কিন্তু শুধু কফি পাঠায়নি, কফিতে খুব চালাকির সাথে স্টিমুল্যান্ট ড্রাগ মিশিয়ে দিয়েছে সুজেত, যা খুব সহজেই তিতিরকে নেশায় উত্তেজন করে তুলবে। তিতির নিজের প্রতি কোনো হুঁশই থাকবে না, নিজেকে কিছুতেই সামলাতে পারবে না। লেট নাইট পার্টিতে চলাই আদিম খেলায় নিজেও মেতে উঠবে, সব নিয়ন্ত্রণ হারিয়ে। আজকাল এসব স্টিমুল্যান্ট ড্রাগসের কারণে অনেক মেয়ে নিজের সতীত্ব হারিয়ে ফেলছে। কেউ কেউ তো জানতেও পারে না তার সাথে কি হয়েছে বা কে করেছে। কেউ ব্যাপারটা সহ্য করে চুপ হয়ে যায়, কেউ বা নিজের জীবন শেষ করে দেয়। আজ তিতিরের জীবনেও কি ঝড় ধেয়ে আসছে তা আল্লাহই হয়তো ভালো জানে। সুজিত বোস নিজের হাতে রাখা শ্যাম্পেন গ্লাসে চুমুক দিয়ে যাচ্ছে আনন্দের সাথে। নিজের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে তিতিরকে দেখিয়ে ইশারা করলো, ওকে আমার রুমে নিয়ে আসো, তবে সাবধান, দিনেশ রায় যাতে দেখতে না পারে। আজ রাতে মিস তিথি হবে আমার পেট সঙ্গী। এদিক দিয়ে ক্লাবের কোথাও দিনে সুজিতকে খুঁজে পেল না। ফোনও ট্রাই করছে, কিন্তু নো রেসপন্স। তাই কিছুটা বিরক্ত হয়েই দিনের সুইমিং পুলের দিকে চলে গেল। কিন্তু এখানে এসে তিতিরকে দেখতে পেল না। মনের মধ্যে হঠাৎই অচেনা একটা ভয় এসে জমা হলো। সব জায়গায় তিতিরকে খুঁজতে লাগলো। ফোনও দিল, কিন্তু বারবার বন্ধ বলছে। দিনেশ কেমন দিশেহারা হয়ে পড়ছে। কি করবে, কোথায় খুঁজবে? কেন যে ওকে একা ছেড়ে গেলাম? নিজের উপরে প্রচন্ড রাগ উঠছে দিনেশের এখন। মাথার চুলগুলো টেনে ধরে একটা চেয়ারে বসে পড়ল দিনেশ। চিন্তা করতে লাগলো কি করবে। তিতির নিজের ইচ্ছায় কোথাও যাবে না, কারণ ওইখানকার কিছুই চেনে না। আর অপরিচিত কারোর সঙ্গে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। তাহলে গেল কোথায় আর কার সঙ্গে? হঠাৎ কিছু একটা মনে করে উঠে দাঁড়ালো দিনেশ। হয়তো ও ক্লু পেয়ে গেছে। প্রিয়কে লাঞ্চ করিয়ে অফিসে চলে এলো। নতুন একটা প্রজেক্ট শুরু করেছে আয়ন, তাই না চাওয়া সত্ত্বেও প্রিয়কে ছেড়ে আসতে হয়েছে। ওর খুব মন চাইছিল প্রিয়র কাছে থেকে নিজের অস্তিত্বটাকে অনুভব করতে, কিন্তু কাজের কাছেও আয়ন দায়বদ্ধ, পুরো ব্যবসা ওর উপর ডিপেন্ডেন্ট। আর তাই ও যদি গায়ে ফু দিয়ে হাঁটে তাহলে পুরো ব্যবসা লাঁটে যাবে। তাই ও ইচ্ছে করলেও নিজেকে এসব দায়িত্ব থেকে মুক্ত করতে পারবে না। নিজের কাজে যখন মগ্ন আয়ন, তখনই কেবিনে নক করে রবিন আসলো। রবিনের দিকে এক পলক তাকিয়ে আয়ন আবার নিজের কাজে মনোযোগ দিল, আর কণ্ঠ স্বাভাবিক রেখে রবিনের কাছে জানতে চাইল, কি সমস্যা রবিন? কোনো সমস্যা থাকলে গরু চন্দ্রিকা ছাড়াই বলে ফেলো। এমনি মাথাটা হ্যাং হয়ে আছে। এইভাবে নীরবতা পালন করে আমার বিপি হাই করো না আর। রবিনও কোনো হেয়ালিবোনা না করে বলা শুরু করলো, আপনার ধারণা ঠিক ছিল স্যার। এই রোহান লোকটা সুবিধার না, একদম বিরল তাপসী প্রকৃতির লোক, আর অতীতে অনেক মেয়েলি ঝামেলাও জড়িয়েছিল। মেইলি ঝামেলা মানে? আর নিজের কাজ রেখে প্রশ্ন করলো রবিনকে। মানে যেখানে ও আগে থাকতো, তার জন্মস্থান গিয়ে জানতে পারলাম অতীতে নাকি ওর অনেক মেয়েদের সাথে সম্পর্ক ছিল। এদের বিয়ের লোভ দেখিয়ে মেয়েদের প্রেমের নামে এক প্রকার ভোগী করত। তাই অনেকে অনেকবার পুলিশ কেসও করেছিল রোহানের বিরুদ্ধে। কিন্তু এই রোহান গভীর পানির মাছ স্যার, কিভাবে যেন চালাকির সাথে বের হয়ে যেত প্রতিবার। রিসেন্টলিও একটা মেয়ের সাথে ব্রেকআপ হয়েছে শুনেছে। মেয়েটির নাম নরিন ছিল। মেয়েটির সাথে শুনেছে এঙ্গেজমেন্টও হয়েছিল, কিন্তু এর পরও সম্পর্ক টিকলো না। কারণটা জানা যায়নি। বাড়ি থেকে কে আছে ওর? বর্তমানে কেউ নেই। বাবা 2 বছর আগে পটল তুলেছে। আয়ন হেসে দিল। তুমি দেখি আজকাল শব্দ ভান্ডার নিয়ে বসেছো। এমন অদ্ভুত অদ্ভুত শব্দ বলার রহস্য কি রবিন? রবিন চোর ধরা পড়ার মতো মাথাটা নিচু করে ফেলল। কেমন হিস ফিস করতে লাগলো। আয়ন এবার চড়ে হেসে দিল। প্রেমে পড়েছো মনে হয়, তাই তো? রবিন এবার অসহায় দৃষ্টিতে তাকালো আয়নের দিকে, ভাবছে, স্যার কিভাবে জানলো? কি ভাবছো? আমি কিভাবে বুঝলাম? আয়ন হেসেই বলল রবিনকে,
রবিন ঠায় দাঁড়িয়ে আছে, নীরবতা পালন করে জানাচ্ছে, আমি জানতে চাই। এটা তো অনেকটা টপ সিক্রেট ব্যাপার, যা আমি কাউকে জানতে দেইনি। তাহলে আয়ন স্যার কিভাবে জানলো? রবিনকে এভাবে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকতে দেখে আয়ন নিজেই বলতে লাগলো, তোমার আচরণ দিন দিন বাচ্চাদের মতো হয়ে যাচ্ছে। অদ্ভুত অদ্ভুত কাজ করো, যা তোমার মতো একজন অ্যাডাল্ট ছেলে কাছে আশা করা যায় না। কিন্তু মানুষ কেবল নতুন প্রেমে পড়লেই এমন করতে পারে। আমার এসবের অভিজ্ঞতা আছে ভাই। আমি জানি, আশ্চর্য হওয়ার কিছুই নেই। রবিন আয়নের কথায় কিছুটা লজ্জা পেতে লাগলো। রবিনের এমন অবস্থা দেখে আয়ন রবিনকে আর বিব্রত করলো না, তাৎক্ষণিক কথা ঘুরিয়ে ফেললো। আর কিছু জানতে পারছো রোহান সম্পর্কে? স্যার, একটা ইন্টারেস্টিং কথা জানতে পেরেছি। রোহানের মায়ের সম্পর্কে কোনো ক্লু পাওয়া যায়নি। আয়ন ভ্রুটা কুঁচকিয়ে জিজ্ঞাসা করলো, মানে কেন? জানি না স্যার, ওখানকার কেউ নাকি রোহানের মাকে কখনোই দেখেনি, শুধু ওর বাবাকে চিনে সবাই। আর প্রতিবেশী কেউ ওর মার সম্পর্কে কিছুই বলতে পারেনি। এই ব্যাপারে নাকি বাপ ছেলে কখনোই কাউকে কিছু বলতো না, জিজ্ঞেস করলে এড়িয়ে যেত। ব্যাপারটা কিন্তু অদ্ভুত স্যার। ভেরি ইন্টারেস্টিং। আর সেদিনের ব্যাপারটা প্রিয়র সাথে ভার্সিটির বাইরে হঠাৎ দেখা, ওটা কি কোইন্সিডেন্ট ছিল নাকি অন্য কোনো কিছু? সেটা শিওর বলতে পারছি না স্যার, তবে আমি লোক লাগিয়ে রেখেছি রোহানের উপর নজর রাখতে। আর সেদিন প্রিয় ম্যামকে পাঠানো ছবি আর ভিডিওটি কোনো ল্যাপটপ থেকে সেন্ড করা হয়েছে। আমরা ট্রেস করার চেষ্টা করছি কার ল্যাপটপ থেকে এসেছে এসব। বলেই রবিন চলে গেল। আয়ন আবারও নিজের কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো, কিন্তু এই রোহান লোকটিকে নিয়ে ভাবাচ্ছে আয়নকে। 2 বছর আগে উড়ে এসে জুড়ে হঠাৎ বসলো প্রিয়র জীবনে, তাও আবার আমার অবর্তমানে। আমি আসার সাথে সাথে গায়েবও হয়ে গেল। এরপর আমি আর প্রিয় আলাদা হয়ে গেলাম। এখন যখন আবার এক হলাম, এই রোহান নামক প্যারা আবার ঘাড়ে চেপে বসেছে। কিন্তু কেন? কে এই রোহান? কি চায় ও? হোটেল রুমের বিছানায় কেমন বিধ্বস্ত হয়ে পড়ে আছে তিতির। নিজের মধ্যে নিষিদ্ধ ফিলিংস গুলো যে ওকে সম্পূর্ণরূপে ঘিরে ফেলেছে তা কিছুটা হলেও বুঝতে পারছে, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করার মতো শক্তি বা মনোবল কোনোটাই জোগাড় করতে পারছে না। শরীরটাকে কেমন ক্ষুধার্ত লাগছে। আজ আর অন্য কিচ্ছু না, শুধু কাম বাসনা জেগে উঠেছে পুরো শরীরে। কিছুটা শক্তি জোগাড় করে আস্তে আস্তে শোয়া থেকে উঠে বসলো তিতির। রুমের চারিদিকে একবার চোখ বোলালো। রুমটাতে তেমন আলো নেই, ড্রিম লাইটের হালকা আলোয় ঘরটি অন্ধকারাচ্ছন্ন করে রেখেছে। হঠাৎ মনে হচ্ছে রুমের টেম্পারেচার খুব বেশি, তা না হলে তিতির এই শীতেও ঘামছে কেন? কেমন অস্বস্তিকর সবকিছু। এক এক করে শীতের পোশাকগুলো নিজেই খুলে ফেললো তিতির। পরনে এখন ওর একটা সিল্কের শাড়ি। কিছুটা এলোমেলো হয়ে আবার বিছানায় বসে পড়ল। মন আর মস্তিষ্কের সাথে এখনও ও লড়াই চলছে, সাথে বাড়ছে শরীরের কিছু অনাকাঙ্ক্ষিত চাহিদা। স্থির রাখার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে নিজেকে। ঠিক সেই সময় সুজিত বোস রুমে প্রবেশ করল। তিতির তখনও চুপ করেই বসেছিল, কোনো রিয়া করলো না, তাকিয়ে দেখলো না কে এসেছে রুমে। নিজের কোটটা খুলে তিতিরের দিকে তাকালো সুজিত। ও দৃষ্টি ছিল কোনো বিষাক্ত সাপের মতো, যে তিতিরকে দংশন করার জন্য সুযোগের অপেক্ষা করছে। তাছাড়া তিতির মনে এখন কি চলছে ও খুব ভালো করেই বুঝতে পারছে, কারণ এর অভিজ্ঞতা আছে ওর। এর আগেও এই ড্রাগ অনেক মেয়েকেও দিয়েছিল। ও জানে কিছুক্ষণ পর তিনি নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না, যতই চেষ্টা করুক নিজেই আসবে। এরপর এই সাপুরের কাছে নিজের সবচেয়ে মূল্যবান জিনিসটি স্বেচ্ছায় সঁপে দিবে। সুজে তিতির সামনে গিয়ে দাঁড়ালো। এবার মুখ তুলে তাকালো তিতির। তিতিরের নেশাগ্রস্ত দৃষ্টি ওকে আরো বেশি সুন্দর আর লোভনীয় লাগছিল। তিতিরে 2 বাহু ধরে ওকে একদম কাছে টেনে নিল সুজেত। তিতিরও যেন সাড়া দিল তাতে। তিতির নিজের মধ্যেই ছিল না, তাই সুজেতের বিষাক্ত ছোঁয়াগুলো কোনো বাধা ছাড়াই অনুভব করছে। হয়তো বুঝতে পারলে এতক্ষণে নিজের জান দিয়ে দিত, কিন্তু এখন সব উল্টো হচ্ছে, বরং তিতিরও সুজেতের সাথে যেন ডুবে যাবে। হঠাৎ রুমের দরজা খুলে কেউ প্রবেশ করেছে। রুমটি বেশ অন্ধকার থাকলেও দিনেশ বিছানায় দুজন জনমানবকে আদিম সুখে লিপ্ত হতে দেখতে পারছে। রাগে দিনেশের চেহারার রং পাল্টে গেছে। তিতিরকে অন্য কারোর সাথে দেখা দিনেশের সহ্যের সব বাদ যেন আজ পার করেছে। দাঁতগুলো চেপেও নিজের রাগটা কন্ট্রোল করতে পারল না, বরং কপালের শিরাগুলোও ফুলে গিয়েছে। দিনেশের একটা লাথিতে সুজেত গিয়ে ছিটকে পড়ল বহু দূরে। এদের দেয়ালে মাথা লেগে রক্ত পড়া শুরু হয়। তিতির উঠে বসতে নিলে দিনেশ তিতিরের কালেও একটা চড় বসিয়ে দেয়। এরপর তিতির পেছনে চুলগুলো শক্ত করে নিজের মুঠিতে ধরে মুখের সামনে মুখ এনে দাঁতে দাঁত চেপে বলে, এতই যদি তোর জানা ছিল তাহলে তুই আমার কাছে আসতি। ওর কাছে কি এমন আছে যা একদিনই তোকে বিমোহিত করে ফেলেছে, আর সে বিছানায় এসে পড়েছিস? তিতির নীরব, মুখে কোনো কথা নেই, বরং দিনেশের দিকেও কেমন কাতর চোখে তাকিয়ে আছে। দিনেশ আরো কিছু বলবে তার আগেই, তুমিও এসো, আই ডোন্ট মাইন্ড, লেটস এনজয় টুগেদার। তিতির হঠাৎ দিনেশের কলার চেপে বিছানায় ফেলে দিল। এলো পাতারে দিনেশকে কিস করতে লাগলো। তিতিরা অনেক বেশি উন্মাদ হয়ে পড়েছে, আর দিনেশ বেচারা শক্টের মধ্যে আছে।
কি চলছে এসব? কিন্তু তিতির যে স্বাভাবিক আচরণ করছে না দিনেশ বুঝতে পারল। হঠাৎ দিনেশ তিতিরকে এক ঝাটকা দিয়ে দূরে সরিয়ে দিল নিজের থেকে। বিছানা থেকে উঠে দিনেশ সুজেত বোসের কাছে গেল। সুজেত দিনেশকে দেখে একটু ভয় পেছনে চলে গেল। দিনেশ সুজেতের কলার চেপে ধরে, কি করেছিস ওর সাথে? কোথায় করতে পারলাম, তার আগেই তো তুমি এসে পড়েছ। তাহলে ও এমন বিহেভ করছে কেন? কি খাইয়েছিস? স্টিমুল্যান্ট ড্রাগ দিয়েছিলাম। কথাটা শোনার সাথে সাথেই দিনেশ সুজেতের নখ বরাবর একটা ঘুষি মারে। মুহূর্তেই সুজেত চোখে সব ঝাপসা দেখতে লাগলো। ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে যায়, যত সম্ভব জ্ঞান হারিয়ে ফেলে। তখনই তিতিরা আবার এসে দিনেশকে পেছন দিয়ে ছড়িয়ে ধরে। কি করছো তুমি ওর সাথে? ওকে ছাড়ো, আমাকে ধরো। আমি ওর থেকে বেশি সুন্দর, দেখো আমাকে একবার। নাও আই নিড ইউ ভেরি মাচ, প্লিজ অ্যাকসেপ্ট মি। আই এম সো থ্রাস্টি, প্লিজ কট মাই থ্রাস্ট, প্লিজ কুইঞ্চ মাই থ্রাস্ট। সিরিয়াসলি দিদি? আরে ম্যাট, তুমি কি জানো তুমি কি বলছো? দিনেশ স্যার, আমি সব জানি, অ্যান্ড আই জাস্ট ওয়ান্ট ইউ নাও। দিনেশ তিতির আজকের কর্মকাণ্ডে খুবই বিরক্ত। কি করে বোঝাবো এই মেয়েকে? কি বলছে নিজেও তো জানি না। শেষ পর্যন্ত মনে হয় এই মেয়ের হাত থেকে আমি আমার মান ইজ্জত কিছুই বাঁচাতে পারবো না। ও তো আজ আমার কাছে আসার জন্য উঠে পড়ে লেগেছে। উফ। জানালার সামনে মুখ গোমড়া করে বসে আছে প্রিয়। জানলার কাজ ভেদ করে রাতের আকাশটার দিকে তাকিয়ে আছে। কি আশ্চর্য, আকাশটারও কি আজ মন ভালো নেই? তাই তো কেমন মন মরা হয়ে আর উদাসীন হয়ে বসে আছে, ঠিক আমার মতো। আচ্ছা, আকাশেরও কি মন খারাপ হয়? হয়তো। তা না হলে আকাশ জুড়ে বৃষ্টি কেন নামে? কারণ আকাশের যখনই মন খারাপ থাকে, আকাশও তখন কাঁদে, আর তার মন খারাপের আভাস জানিয়ে দেয় আমাদের। আজ আমার মতো আকাশেরও মনের অবস্থাও ভালো না, তাই তো সে কখন ধরে কেঁদেই যাচ্ছে। প্রিয় জানলার পাশে বসে বৃষ্টি সে রিমঝিম শব্দে নিজেকে আচ্ছন্ন করছে। মাঝে মাঝে মেঘের গুরু গুরু গর্জন, গাছের ডালে বাতাসের ছাপটা কানে বাজছে। হঠাৎ জোরে শব্দ করে কোথাও বাজ পড়লো, আর এই বাজ পড়া শব্দে প্রিয় কিছুটা ভয় পেয়ে গেল। জানলা দিয়ে আবারও বাইরে তাকালো। বিদ্যুৎ চমকাচ্ছে বাইরে এখনো। তবে এইসবের মাঝে জানলার কাঁচের উপরে আছড়ে পড়া বৃষ্টির ফোঁটাগুলো নিবিড়ভাবে একবার দেখলো। কত না অপূর্ব লাগছে, তা হয়তো কোনো উপমা করেও প্রকাশ করা যাবে না। বাইরে বৃষ্টি তীব্র থেকে তীব্র হচ্ছে, বৃষ্টির মাত্রা যেন বাড়ছে। ভেতরের অনুভূতিগুলোর মাত্রাগুলো যেন খুব গাঢ় হতে শুরু করেছে প্রিয়র। হঠাৎ করে আয়নের কথা ভীষণভাবে মনে পড়ছে। আয়নের জন্য জমে থাকা রাগ অভিমানগুলো যেন বৃষ্টির সাথে সব ধুয়ে নিয়ে যাচ্ছে। আর সুখের কিছু মুহূর্তের কথা মনে করে প্রিয়র মনের শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে। দেয়ালে টাঙানো বিশাল ঘড়িটা থেকে বারবার তাকালো প্রিয়। রাত 9টা বাজতে চলছে, অয়ন এখনো আসেনি বাড়িতে। কিন্তু কেন এত লেট তো কখনো করে না। প্রিয়র মনের অস্থিরতা একটু একটু করে বাড়ছে। এ থেকে রেহাই পেতে পড়ার টেবিলে বসে পড়ল প্রিয়। মনটাকে পুরো দমে পড়াতে মনোনিবেশ করার চেষ্টা করছে। প্রায় ঘন্টাখানিক বইয়ের সাথে যুদ্ধ করেও প্রিয় একটা অক্ষর আয়ত্তে আনতে পারল না। এই কেমন জ্বালা, আগে তো কখনো এমন হয়নি। বরং বর্ষণ দেখলে মনটা কেমন ফুরফুরে হয়ে যেত, শরীরে বৃষ্টির ছোঁয়া পেতে ছাদে ছুটে যেতে মন চাইতো। কিন্তু আজ আবার সময় দেখল প্রিয়। 11টা বাজে, বাইরে এখনো তুমুল বৃষ্টি, কিন্তু অয়ন এলো না এখনো। সব দ্বিধাকে পেছনে ফেলে ফোনটা নিয়ে আয়নকে কল করেই দিল। কিন্তু আশ্চর্য, আয়ন ফোন রিসিভ করলো না। প্রিয় ভাবলো হয়তো আয়ন গাড়িতে বা বৃষ্টির কারণে রিংটোন শুনতে পায়নি, বা গাড়ি চালাচ্ছে বলে ফোন পিক করেনি। নিজেকে নিজেই যেন বুঝ দিয়ে যাচ্ছে প্রিয়। ফোনটা রেখে আবারও জানলায় দাঁড়িয়ে বাইরের দিকে তাকালো। রাস্তায় কোনো জনমানব নেই, কেমন শূন্যতা বিরাজ করছে চারিদিকে। এমনি অনেক রাত, তার উপরে এত বর্ষণ। মানুষ কেন, কুকুরগুলো হয়তো কোথাও না কোথাও গিয়ে আশ্রয়ে চলে গেছে। রাস্তার ল্যাম্পশেডের আলোতে ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটাগুলো দেখতে এতটা সৌন্দর্য আগে অনুধাবন করেনি কখনো প্রিয়। আসলে সবাই ঠিকই বলে, বৃষ্টিতে প্রকৃতি নতুন রূপে সাজে। বর্ষার প্রতিটি রূপ আসলে মন থেকে ফিল করতে হয়, কিন্তু আজ প্রিয় কেন জানি করতে পারছে না। মনটা কেমন উতলা হয়ে পড়ছে, বারবার অন্যমনস্ক হয়ে পড়ছে। মনের ভেতর নানা রকম চিন্তা ভাবনার ঢেউ খেলে যাচ্ছে। কিন্তু কেন কেন আজ এমন হচ্ছে? প্রিয় বিচলিত হয়ে আবার ঘড়ির দিকে তাকালো। এতক্ষণ হয়ে গেল, আয়নের কোনো ফোন আসেনি এখনো। প্রিয় এবার সত্যিই ঘাবড়ে গেল, তাই বাকি কিছু না ভেবে অফিসেই কল করলো। কিন্তু এত রাতে অফিসে কেউ নেই বলে কেউ ফোন পিক করলো না। আয়নকে আবার কল করলো, কিন্তু এখন ফোন বন্ধ বলছে। প্রিয় টেনশনে পড়ে গেল, কি করবে এখন? আয়নের আবার কোনো বিপদ হয়নি তো? এটা ভাবতেই মনটা মোচড় দিয়ে উঠল প্রিয়র। প্রিয় ছুটল অনেকের রুমের দিকে। দুবার নক করার সাথে সাথেই সারা এসে দরজা খুলল।
প্রিয়কে এত রাতে এখানে দেখেই সারার মেজাজ চড়া হয়ে গেল। তুমি এত রাতে এখানে? কমন সেন্স নেই কি তোমার? এত রাতে কাউকে ডিস্টার্ব করতে হয় না, জানো না? প্রিয় জানে সারা ওকে পছন্দ করে না, কেন করে না তাও ভালোভাবেই অনুধাবন করতে পারে। অন্য সময় হলে প্রিয় দু চারটা কথা শুনিয়ে দিত সারাকে, কিন্তু এখন প্রিয় কিচ্ছু বলার অবস্থায় নেই, তাই চুপচাপ সারার কথাগুলো গিলে ফেললো। আই এম সরি সারা, কিন্তু অনিক ভাইয়াকে একটু ডেকে দিন না প্লিজ। কেন? কি দরকার? আগে আমাকে বলো, তারপর ভাববো। রুমের বাইরে প্রিয়র কণ্ঠ শুনে অনেক এসে দাঁড়ালো দরজার সামনে। এই সময় প্রিয়কে এখানে দেখে অনেক অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে পিউ? তুই এখানে সব ঠিক আছে তো? ভাই, আয়ন বাড়িতে এখনো আসেনি। একটা কথা বলতেও আমার গা কাঁপছিল। তুমি কিছু জানো? কোথাও ওর ফোনটাও বন্ধ বলছে। আমার ভীষণ ভয় লাগছে ভাই। অনেক রুমের দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে একবার সময়টা দেখে নিল, প্রায় 1টার কাছাকাছি। এত রাত হয়ে গেল, ভাই এখনো বাসায় আসেনি। বাইরে তো প্রচন্ড বৃষ্টিও হচ্ছে কখন ধরে। আমি তো ভাবলাম ভাই হয়তো এসে পড়েছে। আসলে আমার আজ বাইরে একটা মিটিং ছিল, তাই আমি মিটিং করে সোজা বাসায় এসে পড়েছি। ভাইয়ের সাথে আমার দেখা হয়নি আজ সারাদিন। এদের কথার মাঝে সারা ব্যঙ্গ করে বলে উঠল, দেখো আবার, তোমার জ্বালায় কোথাও চলে যায়নি তো? সবসময় তুমি পালাও, আজ আয়ান্দা পালিয়ে গেছে। বলেই হাসতে লাগলো। সারার এই সময় এমন চাইল্ডনেস বিহেভিয়ার অনেক একদম আশা করেনি, তাই হতাশ কণ্ঠে সারাকে একটা ধমক দিল। শাট আপ সারা, আর ইউ ম্যাড? কখন কি বলতে হয় যদি না জানো তাহলে মুখটা খোলার কোনো দরকার নেই, চুপ করে বসে থাকো। অনেকের ধমকে সারা রেগে সেখান থেকে চলে গেল, আর অনেক নিজে একবার আয়নের ফোনে ট্রাই করতে লাগলো। প্রিয় ঠিকই বলেছে, ফোন সুইচ অফ। অনেক দেরি না করে অফিসের দারোয়ানকে কল করলো। হ্যালো কাউসার। জি স্যার। অয়নদা কি অফিসে আছে? না তো স্যার, অয়ন স্যার তো সেই কবে বের হয়ে গেছে। কখন বের হয়েছে? এক্সাক্ট টাইম বলো। রাত 8টার দিকে নিজের গাড়িতে কইরা বের হইতে দেখেছি। তবে আজ স্যারের বডিগার্ড যায়নি, একা যাইতে দেখেছি স্যারকে। ওকে ঠিক আছে। অনেক ফোন কেটে রবিন সহ সবাইকে কল করে খোঁজ শুরু করে দিল। মুহূর্তের মধ্যেই বাড়ির সবার ঘুম হারাম হয়ে গেল। ড্রয়িং রুমে বসে সবাই আয়নের অপেক্ষা করতে লাগলো। এত রাতে খবর পেয়ে তিয়াসও চলে আসছে নরবিলায়। অনেক তিয়াস বের হয়েছে আয়নকে খুঁজতে, রবিনও তার লোকজন নিয়ে বের হয়ে গিয়েছে আয়নকে খুঁজতে। প্রিয় ঘাপটি মেরে বসে আছে, মনে এক অজানা ভয় নিয়ে। তাকে চেয়েও যাবে না চাওয়া, এ যেন আমার নিষিদ্ধ পাপ। তাকে পেয়েও হবে না পাওয়া, এ আমার দেয়া নিয়তির অভিশাপ। ভালোবাসার সাথে প্রিয় মানুষটিকে একটু কাছে চাওয়ার অনুভূতি সবারই জাগে। মনের মধ্যে হাজারো নিষিদ্ধ চাওয়াগুলো বাসা বাঁধে তখন। কাছে আসার আগুলতা দিন দিন যেন বেড়ে যায়, তার সাথে বাড়ে কিছু নিষিদ্ধ চাওয়া। চুম্বকের মতো একজন আরেকজনকে আকর্ষণ করে ফেলে তখন। কখনো কখনো মানুষ নিজের এই চাওয়ার কাছে এতটাই অসহায় হয়ে পড়ে যে না চাওয়া সত্ত্বেও ডুবে যায় অতল গহ্বরে। দিনেশের মনে বারংবারই তিতিরকে পাওয়ার ব্যাকুলতা বেশি ছিল, তাই তো তিতির না বলার পরও বারবার ছুটে যেত তিতিরের কাছে একটু ভালোবাসার উষ্ণতা পেতে। আজ সেই তিতির নিজ ইচ্ছায় দিনেশের কাছে এসেছে, নিজের ভালোবাসার প্রকাশ করেছে এক অনবদ্য উপায়, যা হয়তো দিনেশ কল্পনাও করেনি। তিতিরের এই রূপ দিনেশকে পাগল করে তুলেছে। তিতিরকে আজ কাছে পাওয়ার ইচ্ছায় হিতাহিত জ্ঞান যেন লোপ পাচ্ছে। ঠিক বেঠিকের এই খেলায় আজ আবেগ অনুভূতির জয় হয়ে যাবে মনে হয়। প্রথম ভালোবাসার প্রথম স্পর্শ শরীর মনে কাঁপুনি ধরিয়ে দেয়। দিনেশ ডুব দেয় আজ তিতিরের মাঝে। তিতিরও আজ নিজে আদিমতার টাকে সারা দিয়ে দিনেশকে একদম কাছে টেনে নেয়। দিনেশ তিতির এমন রূপে একদম অবাক হয়নি। দিনেশ বুঝেও যেন কিছু বুঝতে চাইল না। তিতিরকে পাওয়ার এই লোভটা আজ নিজেও সামলাতে পারল না। দিনেশ জানে আজ রাত যত মধুরিমা হবে, কাল ভোরে এর তিক্ততা আরো বেশি প্রকাশ পাবে। কিন্তু তবু দিনেশ তিতির থেকে নিজেকে সরালো না। যা হবার হবে, কিন্তু আজ যেন তিতিরকে ওর চাই। এতদিন পর তিতির অনুমতি পেয়ে এক প্রকার বাঁধন হারা মনের মতো তিতিরকে জড়িয়ে ধরে তার বলিষ্ঠ বাহুর মধ্যে দিনেশ নিজের ঠোঁট দিয়ে ক্রমশ চেপে ধরে তিতিরের ঠোঁট দুটো। অমৃতের সাহায্য আজ খুঁজে পেয়েছিল তিতিরের ঠোঁট দুটোতে। ও পাগল হয়ে ক্রমশ তিতিরকে নিজের আরো কাছে টানতে লাগলো। দিনেশের বলিষ্ঠ দেহের শক্ত হাতের খামচিতে তিতির কোনো শব্দও করল না, এমনকি